আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের টপার্স এ প্লাস শর্ট ওয়ান শর্ট সিরিজের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে। আমরা আজকে ক্লাসে হচ্ছে তোমাদের বোর্ড প্রশ্ন সলভ করব, বোর্ড প্রশ্নের সিকিউ এমসিকিউ এগুলো সলভ করব এবং হচ্ছে তোমাদের এগুলো সলভ করার জন্য কী কী বেসিক দরকার, কী কী বেসিক জানা দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যাতে তোমরা অল্প সময়ে একটি কম্প্যাক্ট প্রিপারেশনের মাধ্যমে তোমরা যাতে তোমাদের এসএসসিটা এইস করতে পারো। তোমাদের সামনে অল্প কয়েকদিনের মধ্যে এসএসসি 25 ব্যাচের এসএসসি পরীক্ষা, তাছাড়া এসএসসি 26 ব্যাচ এবং এসএসসি 27 ব্যাচের জন্য এই বোর্ড প্রশ্ন সবগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় যে ঘুরে ফিরে বোর্ড প্রশ্নে মানে পুরোনো বছরের বোর্ড প্রশ্নগুলোই কখনো হুবহু দিয়ে দেয়, তো কখনো আবার একই প্রশ্ন হয়তো একটু ডিজিট চেঞ্জ করে মানে একই ধরনের প্রশ্ন দিয়ে দেয়। তো সেক্ষেত্রে বোর্ড প্রশ্ন সলভ করা খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমরা আজকে বিগত বছরের কিছু বোর্ড প্রশ্নের এমসিকিউ এবং সিকিউ সলভ করব। তো শুরু করা যাক। আমি তোমাদের সৌরভ ভাইয়া, বর্তমানে বুয়েটে পড়াশোনা করছি। আর তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা। আচ্ছা, এই অধ্যায় সম্পর্কে আগে কিছু বলে নিই। এটি কিন্তু আমাদের বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টা মানে বলতে গেলে সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল। তো এই অধ্যায়টিকেও মানে স্কিপ করা একদমই উচিত না, কারণ এই অধ্যায় থেকে প্রতি বছরই দেখা যায় যে একটি সিগনিফিকেন্ট নাম্বার প্রশ্ন আসে বোর্ডে। তো সেক্ষেত্রে এই অধ্যায়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। আর এই অধ্যায়ে একটা সুবিধা হচ্ছে, তুমি যদি এই অধ্যায়টা ভালো মতো পারো তো সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে এই অধ্যায়ে যদি কোনো ম্যাথ তুমি করে ফেলো তোমার ফুল মার্কস পাবা। তোমার টিচার তোমার মানে তোমার যদি ম্যাথটি হয় তো সেক্ষেত্রে তোমার মানে টিচার তোমার মার্ক কাটার কোনো চান্স নেই। অন্য কোনো সাবজেক্ট মানে অন্য কোনো চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে গেলে দেখবা টিচার চাইলেই তোমার 1 বা 2 মার্ক কেটে দিতে পারতেছে, তো 4-এ 3 দিতেছে, 3-এ 2 দিতেছে কোনো কারণ ছাড়াই। কিন্তু সেক্ষেত্রে এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন অ্যান্সার করো, তোমার অ্যান্সার যদি সঠিক হয় সেক্ষেত্রে টিচারের কোনো মার্ক কাটার কোনো চান্স নেই। তো সেক্ষেত্রে বলা যায় যে এই অধ্যায়টি যদি তুমি ভালো মতো পারো তো সেক্ষেত্রে বলা যায় এসএসসি পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় অথবা টেস্ট বা প্রি টেস্ট পরীক্ষায় দেখা যাবে যে সহজেই মার্ক তুলতে পারতেছো। তো সেক্ষেত্রে শুরু করি। তো এখানে আমি তোমাদের জন্য একটি অ্যানালাইসিস নিয়ে এসেছি রেডি করে নিয়ে এসেছি যে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন মানে কয়টি করে প্রশ্ন এসেছে। তো সেক্ষেত্রে দেখা যায় 2024 সালে ঢাকা বোর্ডে 2টি এমসিকিউ। তো প্রতি বছরই কিছু না কিছু এমসিকিউ আসতেছে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে অনেক সময় এই যে দিনাজপুর বোর্ডে 2023-এ দিনাজপুর বোর্ড 2023-এ 6টি এমসিকিউ আসছে শুধু এই চ্যাপ্টার থেকেই। মানে 25টি এমসিকিউর মধ্যে 6টি এমসিকিউ তোমার শুধু এই চ্যাপ্টার থেকেই আসছে। তো কুমিল্লা বোর্ড 23-এ 4টি, চট্টগ্রাম বোর্ডে 6টি, সিলেট বোর্ড 5টি। তো মোটামুটি অনেকগুলো করে প্রশ্ন আসে। রিসেন্টলি 2টা বা 3টা করে আসছে। তো দেখা যাইতেছে তোমাদের বোর্ডে যে 5টা 6টা দিয়ে দিবে না এটা কোনো গ্যারান্টি নেই, কারণ দেখা যাইতেছে যে 6টা দেওয়ারও মানে নজির আছে। তো সেক্ষেত্রে দেখা যাইতেছে তোমরা এই অধ্যায়টি স্কিপ করার কোনো চান্স নেই। এই অধ্যায়টি তোমাদের ভালো মতো সুন্দর মতো প্রিপারেশন নিয়ে পড়া লাগবে, কারণ এমসিকিউতে তো তোমার কোনো অপশন নেই। এমসিকিউ তোমার 25টা আছে, 25টাই দাগানো লাগবে। তো সেক্ষেত্রে প্রতি বছরই কিন্তু মানে মোটামুটি ভালো অ্যামাউন্টই আসছে। তো খুব রেয়ার দেখা যেতেছে যে প্রশ্ন আসে নাই। 2021 সালে কোনো প্রশ্ন আসে নাই অধ্যায় থেকে। আচ্ছা, 2021 সালে আসবে কীভাবে? 2021 সালে তো এসএসসি 2021 সম্ভবত এসএসসি হয় নাই। 2021 সালে খুব সম্ভবত এসএসসি হয়নি। হ্যাঁ, 2021 সালে এসএসসি হয়নি। 2023 সালে এসএসসি অটোপাস ছিল। তো সেক্ষেত্রে 2021 সালে আসবে কীভাবে? তো এক্ষেত্রে তো এসএসসি হয় নাই, তো এটা বাদ। হ্যাঁ, 2021 সাল পুরাটাই বাদ। আর প্রতি বছরই দেখা যায় কিছু না কিছু প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসতেছে। তো সেক্ষেত্রে এই চ্যাপ্টার তোমার স্কিপ করার কোনো চান্স নেই। এখানে তোমাদের সিকিউ একটা অ্যানালাইসিসও আমি নিয়ে এসেছি। তো দেখা যায় যে এখানেও খুবই রেয়ার, 2021 তো বাদই, এখানেও খুবই রেয়ার যে অধ্যায় থেকে প্রশ্ন আসে নাই এমন খুবই রেয়ার। তো প্রতি বছরই একটা মিনিমাম একটা আসেই, মিনিমাম একটা এই চ্যাপ্টার থেকে তোমার আসবেই। তো দেখা যায় যে আর কখনো কখনো 2টো দিয়ে দিতে পারে, ইভেন দেখা যাচ্ছে এখানে 3টাও দিছে। 3টা দেওয়ারও কি বলে একটা আছে মানে হিস্ট্রি আছে যে 3টাও দিছে কোনো একবার। তো সেক্ষেত্রে তোমার এই চ্যাপ্টার স্কিপ করা যাবে না। আর এই চ্যাপ্টারটা তুমি বললাম, এই চ্যাপ্টারটা যদি তুমি পারো ভালোভাবে, এই চ্যাপ্টারটা যদি অ্যান্সার করো তোমার ফুল মার্কস। তুমি 3 যদি এই চ্যাপ্টার ভালো মতো পারো, তোমার যেটা 3টা আসতেছে তোমার 30 মার্ক শিওর। 50 মার্কের মধ্যে তোমার 30 মার্ক শিওর। স্যার ওখানে কোনো মার্ক কাটার চান্সই নেই তোমার যদি ম্যাথ ঠিকঠাক হয়ে থাকে। তো আসো আজকে আমরা এমনভাবে পড়বো যাতে তোমাদের মার্ক স্যাররা কাটতে না পারে, মানে তোমার ম্যাথ যাতে ঠিকঠাকভাবে হয়, সব যাতে ঠিকঠাক মতো করতে পারো, আমরা এমনভাবে পড়বো আজকে, ঠিক আছে? আচ্ছা, শুরু করি তাহলে। শুরুতে আমরা কিছু এমসিকিউ সলভ করব। তো 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণুতে অক্সিজেনের পরমাণুর সংখ্যা কয়টি? আচ্ছা, তোমাদের আগে বলে রাখি, এই চ্যাপ্টারের একটা দিয়ে রাখি।
এক মোল বলতে আমরা কি বুঝি, যে যতটুকু পরিমাণে ধরো এক মোলে কয়টি অণু থাকে? এক মোল মানে আমরা বুঝি 6.023 ইন্টু 10⁻23 অণু থাকে। এক মোল মানে হচ্ছে কোনো একটি পদার্থের এক মোল মানে হচ্ছে ওইটার এতটুকু অণু, মানে এতগুলা অণু, অথবা এক মোল অণু মানে হচ্ছে এতগুলো অণু। এক মোল পরমাণু মানে এতগুলো পরমাণু। এক মোল আয়ন মানে এতগুলো আয়ন। বুঝতে পারছো? আর গ্যাসের ক্ষেত্রে এসটিপি মানে তোমরা জানো অবশ্যই, এসটিপি মানে হচ্ছে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এসটিপিতে গ্যাসের ক্ষেত্রে এটা তো হবে, এটা সার্বজনীন, এটা সবসময় খাটবে। আর একটা স্পেশাল কেস হচ্ছে এসটিপিতে গ্যাসের ক্ষেত্রে এক মোলের আয়তন 22.4 লিটার। এটা কি? এক মোলের আয়তন, ঠিক আছে? তো এসটিপিতে গ্যাসের ক্ষেত্রে এক মোল আয়তন 22.4 লিটার। এক মোল এতগুলো অণু থাকে। আর এক মোল পরমাণু বা অণুর ভর কি? ওই মৌল বা পরমাণুর আণবিক ভরটা। যেমন ধরো ওটা কি বললাম? সংখ্যা, এক মোলের সংখ্যা। আয়তন পাইলাম, আরেকটা কি জানি? ভর। ওই অণুর আণবিক ভর। তোমাদের ওই মৌলগুলোর আণবিক ভর বের করা, তারপরে এই মোলের বিভিন্ন রকমের ম্যাথ তোমাদের অলরেডি আমি পড়াইছি, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। এই চ্যানেলেই তুমি ভিডিওতে পাবা। তো সেক্ষেত্রে শুরু করি, তো পড়ানো শুরু করি। সামনে আরও অনেক টপিক আছে, আরও অনেক বেসিক আছে। তো সেগুলো আমরা আস্তে আস্তে মানে কোশ্চেন সলভ করতে করতে আগাবো। তাহলে দেখা যাইতেছে তুমি পাশাপাশি নতুন জিনিস শিখলাও, কীভাবে সলভ করতে হয় বেসিকগুলোও জানলা, তাছাড়া ফর্মুলা টর্মুলাও শিখলা। আর এরপরে হচ্ছে দেখা গেল তোমার সাথে সাথে ম্যাথ প্র্যাকটিসটা হয়ে যেতেছে, দেখা যাবে যে তোমার এই কারণে জিনিসটা সহজে ভুলবা না। ঠিক আছে, শুরু করি। তো এক মোল কার্বন ডাইঅক্সাইড অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কয়টি? এক মোল কার্বন ডাইঅক্সাইড অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কয়টি? তো আমি যদি বলি তাহলে এক মোল কার্বন ডাইঅক্সাইড পরমাণুতে কার্বন ডাইঅক্সাইডের সংখ্যা কয়টি? আর একটা কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেনের সংখ্যা কয়টি? তা বের করতে পারবো না? আচ্ছা, ফার্স্টে আমরা বলি একটা কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন কয়টা আছে। দেখো, একটি কার্বন ডাইঅক্সাইড অণুতে অক্সিজেনের কয়টা আছে? একটি CO2 অণুতে অক্সিজেন কয়টি? দুইটি। একটি কার্বন ডাইঅক্সাইড অণুতে অক্সিজেন কয়টা থাকে? দুইটা। দেখো এই যে একটা কার্বন ডাইঅক্সাইড অণু, এই যে একটা কার্বন ডাইঅক্সাইড অণুতে দেখতেছো না দুইটা অক্সিজেন, দুইটি অক্সিজেন আছে। তো তার মানে একটি কার্বন ডাইঅক্সাইড অণুতে কয়টি অক্সিজেন আছে? দুইটি। আচ্ছা, দুইটি অক্সিজেন আছে, ভালো কথা। আমরা চাইছি এক মোল কার্বন ডাইঅক্সাইড অণুতে অক্সিজেন কয়টা? একটা, তার মানে দুইটা আছে। বাট এক মোলে কয়টা আছে? তো এক মোল কার্বন ডাইঅক্সাইড অণুতে কার্বন ডাইঅক্সাইড কয়টা আছে? ফার্স্ট আমরা এটা বের করি, ঠিক আছে? তাইলে এক মোল, একটু বলছিলাম না এক মোলে কয়টি থাকে টোটাল? এক মোল যে কোনো কিছুতে কয়টা বোঝায়? 6.023 ইন্টু 10⁻23টি। তাহলে এক মোল কার্বন ডাইঅক্সাইডে বোঝায় 6.023 ইন্টু 10⁻23টি কার্বন ডাইঅক্সাইড। এতগুলা কার্বন ডাইঅক্সাইড, তার মানে আমরা এক মোল কার্বন ডাইঅক্সাইড আছে এতগুলা। তাহলে অক্সিজেন থাকবে কয়টা? বললাম না অক্সিজেন একটি কার্বন ডাইঅক্সাইড দুইটা থাকে, তাহলে দুইটা গুণ করে দিব।
2 দিয়ে গুণ করলে কি আসে আমার 0 to 3 into 10 to the power 23 to 2 1.2046 into 10 to the power 24 t কি আছে অক্সিজেন আছে ঠিক আছে এতগুলা অক্সিজেন আছে কারণ 2 দিয়ে গুণ করলে কারণ একটা কার্বন ডাইঅক্সাইডে 2টা অক্সিজেন থাকে তো এতগুলা কার্বন ডাইঅক্সাইড নরমাল লৈকিক নিয়ম অনুযায়ী এতগুলা অক্সিজেন থাকবে মানে দ্বিগুণ থাকবে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যান্সার বলা যায় হচ্ছে এইটা ঠিক আছে তোমার অ্যান্সার হবে হচ্ছে এখানে এটা ঠিক আছে এটা তোমার অ্যান্সার 1.2 into 10 to the power 24 অক্সিজেন ঠিক আছে পারবা সবাই তোমাদের কোনো প্রবলেম নেই মানে কোনো কোশ্চেনে যদি প্রবলেম থাকে তোমরা কমেন্টে জানাতে পারো আর ধরো হ্যাঁ এখানে বলছে 4 গ্রাম ক্যালসিয়ামে কত মোল 4 গ্রাম দেখা যাচ্ছে না সম্ভবত সাইটটা মানে আরে সমস্যা নেই দেখা না গেল 4 গ্রাম অক্সিজেন 4 আচ্ছা আমি এখানে লিখে রেখে এখানে হচ্ছে তোমার 4 গ্রাম লেখা তো এটা আসলে হচ্ছে 4 গ্রাম আছে বুঝতে পারছো 4 গ্রাম তো 4 গ্রাম ক্যালসিয়ামে কত মোল 4 গ্রাম ক্যালসিয়ামে কত মোল তো আমরা কি বলছি 1 মোল মানে কি ওই মোলের অথবা পরমাণুর আণবিক ভরটা তো সেক্ষেত্রে বলা যায় যে ক্যালসিয়ামের 1 মোল মানে কি ক্যালসিয়ামের কত গ্রাম ক্যালসিয়ামের আণবিক ভর যত তত গ্রাম তো ক্যালসিয়ামের আণবিক ভর কত ক্যালসিয়ামের আণবিক ভর কত আমরা জানি 40 এই আণবিক ভর বের করার মানে ট্রিক্সটা মানে কীভাবে 1 থেকে 20 পর্যন্ত আণবিক ভরগুলো বের করবো এটা একটা মনে রাখার ট্রিক্সটা আমি তোমাদেরকে পড়াইছি অলরেডি ওই ভিডিওটা দেখে নিও আগের ভিডিওতে তো সেক্ষেত্রে ক্যালসিয়ামের আণবিক ভর হচ্ছে 40 তো ঠিক আছে ভালো কথা আণবিক ভর 40 তা আমরা বলতে পারি যে 40 ঐকিক নিয়মে ম্যাথ করবো আমরা এই চ্যাপ্টারে বেশিরভাগ ম্যাথ হবে হচ্ছে এই চ্যাপ্টারে বেশিরভাগ ম্যাথ হবে আমরা ঐকিক নিয়মে করব অনেক ফর্মুলা আছে বইয়ে এত ফর্মুলা গেজানোর দরকার নেই তো আমরা ঐকিক নিয়মে করা ট্রাই করবো তাহলে হচ্ছে তোমার জিনিসটা বুঝতে সুবিধা হবে আর অনেকেই দেখা যায় যে অনেক ফর্মুলা দিয়ে করায় শর্ট টেকনিকে করায় দেয় কিন্তু দিন শেষে তোমার ভবিষ্যতে এটা তোমার আসলে একটু ঝামেলা কারণ ঐকিক নিয়মে করলে জিনিসটা বুঝে বুঝে তুমি করতেছো দেখা যাইতেছে এই ক্ষেত্রে তোমার ম্যাথ টেথ করতে গেলে তোমার একটু ঘুরাই দিলেও তুমি ম্যাথগুলো পারবা ইজিলি পারবা তো আমরা এখানে কী বলবো 40 গ্রাম ক্যালসিয়াম আমরা বলতে পারি কয় মোল 1 মোল তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম বলতে পারি কত 1/40 মোল চাইছে কত সুতরাং 4 গ্রাম ক্যালসিয়াম আমরা বলতে পারি 1 into 40 ডিভাইড বাই ভুল লিখছি 1 into 4 into 40 মোল সমান সমান আসবে কত 0.1 মোল ঠিক আছে বুঝতে পারছো তাহলে এটা তোমার অ্যান্সার অ্যান্সার কি আসতেছে 0.1 মোল তোমার অ্যান্সার ঠিক আছে আচ্ছা আসি তারপরে আসি অ্যালুমিনিয়াম নাইট্রেটের একটি অণুতে কতটি পরমাণু থাকে তো এর জন্য আমার কী জানা লাগবে অ্যালুমিনিয়াম নাইট্রেটের সংকেত জানা লাগবে সংকেত তুমি কীভাবে বের করবা যোজনী এক্সচেঞ্জ করে তোমাদেরকে পড়াইছি এবং তোমাদের এটা তোমাদের বইয়েও আছে যে আমরা দুইটা মৌল যখন পরস্পর লেগে অথবা একটা যৌগমূলক একটা মৌল যখন একসাথে লাগবে লেগে একটা যৌগ গঠন করবে তো এদের মধ্যে যোজনী এক্সচেঞ্জ হয় আর কি তো অ্যালুমিনিয়ামের যোজনী কত আমরা জানি অ্যালুমিনিয়াম যোজনী হচ্ছে 3 নাইট্রেটের যোজনী হচ্ছে 1 নাইট্রেট যৌগমূলকের যোজনী হচ্ছে 1 আমরা জানি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়াম নাইট্রেট যখন ফর্ম করবে তখন এরা কীভাবে ফর্ম করবে যোজনী এক্সচেঞ্জ করে অ্যালুমিনিয়ামের যোজনী নাইট্রেটের পাশে দিতে যাবে
আর নাইট্রেটের যোজনী অ্যালুমিনিয়ামের পাশে আসবে। তো এই যখন যোজনী ফর্ম করবে তখন এরা হচ্ছে এইভাবে ফর্ম করবে, যে অ্যালুমিনিয়াম নাইট্রেট 3, অ্যালুমিনিয়াম যোজনী 3 গেছে, নাইট্রোজেনে 1, অ্যালুমিনিয়ামে আসছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে অ্যালুমিনিয়াম নাইট্রেট 3 ফর্ম করবে। তো এখানে আমার মোট কতটি পরমাণু থাকে জিজ্ঞেস করছে, মোট কতটি পরমাণু থাকে অ্যালুমিনিয়াম নাইট্রেটে। তো এখানে আমরা ইজিলি বের করতে পারবো, যে ইজিলি কীভাবে বের করব, যে অ্যালুমিনিয়াম নাইট্রেট 3। তো সেক্ষেত্রে এখানে যে নাইট্রেট আছে, একটা নাইট্রেটে কয়টা পরমাণু থাকে, এই যে একটা নাইট্রেটে কয়টা পরমাণু থাকে, নাইট্রোজেন একটা আছে, অক্সিজেন 3টা আছে। তো এখানে একটা নাইট্রেটে হচ্ছে আমরা বলতে পারি 4টা পরমাণু আছে। তো নাইট্রেট আছে টোটাল কয়টা, 3টা না, 3টা। তো টোটাল পরমাণু কয়টা হবে তাহলে, এতটুকু হবে হচ্ছে 4 গুণ 3 সমান 12টা। আর এখানে অ্যালুমিনিয়াম একটা আছে, তো টোটালটা তাহলে কী হবে, এখানে অ্যালুমিনিয়ামের একটা আর এখানে 12টা, তাহলে 1 যোগ 12 সমান 13টা। আচ্ছা, ঠিক আছে। তো এখানে টোটাল পরমাণু কয়টা আছে বের করলাম, 13টা। আবার বলি অ্যালুমিনিয়াম নাইট্রেট, নাইট্রোজেন একটা, অক্সিজেন 3টা, 4টা। তো 3টা নাইট্রেট আছে না, তো 3 4 12টা, 12 আর অ্যালুমিনিয়াম একটা, তো কয়টা হলো 13টা। তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেটে কতটি, একটি অণুতে কতটি পরমাণু থাকে, 13টা। তো অ্যান্সার কী হবে, 13। ঠিক আছে, 13 হবে অ্যান্সার। তো পরেরটাতে আসি, তুতের সংকেত কোনটা, দুইবার আসে, ঢাকা বোর্ড 20-এ আসছে, যশোর বোর্ড 17-তে আসছে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তুতের সংকেত, এটা মুখস্থ, যে তুতে হচ্ছে গিয়ে তোমার নর্মালি তুতের সংকেত হচ্ছে তুত, এটা সংকেত হচ্ছে, বা এটা ইংলিশে বলা হচ্ছে গিয়ে ব্লু ভিট্রিয়ল, ইংলিশে বলে ব্লু ভিট্রিয়ল। তো এটার সংকেত হচ্ছে তোমার একটা কপার সালফেটের সাথে 5টা হাইড্রোজেন, মানে পানি হাইড্রেটেড অবস্থায় থাকে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে মানে এর সংকেত হচ্ছে কপার সালফেট ডট 5H2O। এটা কালার হচ্ছে নীল, এটা কালার নীল আর পার্পলের মাঝামাঝি বলতে পারো। তো এই জন্যই হচ্ছে কি এটাকে ব্লু ভিট্রিয়ল বলে ইংরেজিতে। তো এটার সংকেত হচ্ছে কপার সালফেট ডট 5H2O। তাহলে এর অ্যান্সার আমরা বলতে পারি এটা। ঠিক আছে, কপার সালফেট ডট 5H2O। আচ্ছা, তারপরে আসি 2 লিটার 0.1 মোলার সোডিয়াম বাইকার্বনেট, এটা কী বলে, সোডিয়াম, এটা কী বলে, সোডিয়াম বাইকার্বনেট। মানে মেন কথা হচ্ছে এটা Na2CO3 যখন থাকে সেটাকে বলে সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, আর যখন NaHCO3 থাকে সেটাকে বলে সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট বলে। আর তারপর আসি হচ্ছে, তাই এটা আমার প্রশ্নটা তুমি চাইছে কি, 2 লিটার 0.1 মোলার NaCO3 দ্রবণে কি পরিমাণ NaHCO3 দ্রবণ থাকবে। এটার জন্য আমার একটা ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে W equals to SVM ইয়ারে 1000। কারণ এই ম্যাথটা মানে তোমার তো ফর্মুলা মনে রাখে ওইখানে আমি করবো বলছিলাম, এই ম্যাথটাও আমি চাইলে ওইখানে আমি করে দিতে পারবো, কিন্তু কথা হচ্ছে এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে যেহেতু 3-4টা ডাটা থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ফর্মুলা নিয়ে এক লাইনে করে ফেলতে পারবা। এখানে ঐকিক নিয়মে করতে গেলে তোমার হচ্ছে প্রায় 2-3টা স্টেপে করা লাগবে। তো সেক্ষেত্রে এই ম্যাথগুলা মানে যেখানে 2-3টা ডাটা থাকবে সেগুলো হচ্ছে তোমার এই ফর্মুলা দিয়ে করে ফেলবা, যেগুলো এই ফর্মুলা করা যাবে এই ফর্মুলা ইজিলি করে ফেলতে পারবা। এখানে তোমার কোনটা দিয়ে কী বুঝাইতেছে একবার বলে দিই শর্টের ভিতরে। ডাব্লিউ হচ্ছে ভর, কি এককে, গ্রাম এককে। ঠিক আছে, তারপরে যে ভর গ্রাম এককে,
এস হচ্ছে কি ওই ঘনমাত্রা, ঘনমাত্রাটা কি এককে? মোল পার লিটার অথবা মোলার এককে। তারপর হচ্ছে ভি, ভি মানে হচ্ছে বোঝায় হচ্ছে ভি হচ্ছে আয়তন, আয়তন কি একে? মিলিলিটার এককে, মিলিলিটার এককে। আর এম হচ্ছে আণবিক ভর, যে মৌলেরটা বের করতেছো সেই মৌলের আণবিক ভর, ঠিক আছে। আর 1000 তো 1000ই। তো আবার ফর্মুলাটা হচ্ছে W=SVM/1000। W হচ্ছে গিয়ে ভর, যতটুকু ভর দেওয়া আছে সেটা হলো গ্রাম এককে। আর এস হচ্ছে ঘনমাত্রা, মোল পার লিটার অথবা মোলার এককে। আর ভি হচ্ছে তোমার হচ্ছে আয়তন, মিলিলিটার এককে। আর এম হচ্ছে গিয়ে তোমার আণবিক ভর। তো ম্যাথ করলে ভালোভাবে বুঝতে পারবা ফর্মুলাটা। সেটা আমি কী বলি, 2 লিটার 0.1 মোলার সোডিয়াম বাইকার্বনেট দ্রবণে কি পরিমাণ সোডিয়াম বাইকার্বনেট দ্রবীভূত আছে। কি পরিমাণ বলতে আমরা কি বুঝি? কতটুকু, কত গ্রাম দ্রবীভূত আছে। তার মানে আমার এখানে ডাব্লিউটা বের করতে বলছে। তো ফর্মুলাটা হচ্ছে এরকম, কি বলছিলাম একটু আগে, W=SVM/1000। তো এখানে তোমার পরীক্ষাভাবে লিখবা যে ডাব্লিউ বের করতে বলছে, এখানে এস দেওয়া আছে কত, এস কি বলছিলাম, এস তোমার ঘনমাত্রা, মোলার এককে। মোলার এককে দেওয়া আছে, তোমার চেঞ্জ করা লাগবে না। তো এস বেশি একটু মোলার এককে দেওয়া থাকে প্রশ্নে, তো 0 অথবা অনেক সময় হচ্ছে সেমিমোলার, ডেসিমোলার দেওয়া থাকতে পারে। সেমিমোলার মানে হচ্ছে 0.5 মোলার, কারণ সেমি মানে হাফ, ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার। আর তাহলে এখন শুরু করি। 0.1 মোলার আছে, তো এটা ডেসিমোলারই বলা আছে, তো এটা হচ্ছে 0.1 মোলার ডিরেক্ট বলা আছে, ঠিক আছে। 0.1 মোলার ডিরেক্ট বলা আছে। ভি দেওয়া আছে কত, 2 লিটার দেওয়া আছে, তাই না। ভি দেওয়া আছে 2 লিটার। তো 2 লিটার দেওয়া আছে, আমি তোমাকে কী বলছিলাম, ভি এর একক কি, এই যে আগের স্লাইডে পড়াইছিলাম তোমাদের, ভি এর একক বলছিলাম কি, মিলিলিটার এককে। তো সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে ভি এর একক কী হবে, মিলিলিটার একক। 2 লিটার বলা আছে, 2 লিটার সমান তা কত মিলিলিটার, 2000 মিলিলিটার। কারণ আমরা সবাই জানি যে 1 লিটারে 1000 মিলিলিটার, তো 2 লিটারে 2000 মিলিলিটার। আর এমটা কি, এমটা দিয়ে কী বুঝায় বলছিলাম, আণবিক ভর। তো সোডিয়াম বাইকার্বনেট আণবিক ভর বের করি আমি। তো সোডিয়াম বাইকার্বনেট আণবিক ভর কত আসে, সোডিয়ামের ভর কত, 23 প্লাস হাইড্রোজেনের 1 প্লাস কার্বনের কত 12 প্লাস অক্সিজেনের কত, অক্সিজেন 16। তো 16 তিনটা আছে, 16 গুণ 3, ঠিক আছে। তো আণবিক ভর কত আসতেছে আমার, 23 যোগ 1 যোগ 12 যোগ 16 গুণ 3, 84। তো 84 হচ্ছে আমার সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর। তো আমরা এখানে বলতে পারি m=84। তাহলে আমি একটা করে ফেলি, আমি SVM/1000 ভ্যালুগুলো এখন জাস্ট বসাই দাও, সব আছে ভ্যালুগুলো বসাই দাও। 1 ভলিউম কত 2000 ইন্টু এম এ ভ্যালু কত 84 ডিভাইডেড বাই 1000। তো অ্যান্সার আসে কত তোমার 0.1 ইন্টু 2 ইন্টু 4, 16.8 গ্রাম। ডাব্লিউটা কি গ্রাম বলছিলাম না, গ্রাম এককে আসবে। তো গ্রাম এককে আসবে, তো আমার অ্যান্সার দাঁড়াতেছে কি 16.8 করে 16.8 গ্রাম, এই তোমার অ্যান্সার, ঠিক আছে। তারপর আসি প্রমাণ অবস্থায় 6 অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত লিটার। প্রমাণ অবস্থা কি, তোমার একটু বলছিলাম না এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটাই হচ্ছে তোমার প্রমাণ অবস্থা। তো এটাকে প্রমাণ অবস্থা বলে। তো প্রমাণ অবস্থায় 6 অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত লিটার। তোমার কী বলছেন প্রমাণ অবস্থায় কী হয়, যে কোনো গ্যাসের ক্ষেত্রে, শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে এবং শুধুমাত্র প্রমাণ অবস্থায়, যে 1 মোলের গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার। আবার বলি 1 মোল গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার। আমার সাথে সাথে রিপিট করো, ক্লাসে রিপিট করে দেবো, তোমার ক্লাসের পড়া ক্লাসই মুখস্থ যেতেছে। মানে এই যে ফর্মুলা টর্মুলা আছে যেগুলো ক্লাসে তোমার পড়া হয়ে যেতেছে, তোমার আর আবার নতুন করে পড়া লাগতেছে না, প্র্যাকটিস করতে গেলে দেখো তুমি সব পারতেছো। তো সেক্ষেত্রে আমার সাথে সাথে রিপিট করো। তাহলে 1 মোল গ্যাসের প্রমাণ অবস্থায় অথবা এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত
22.4 লিটার, 22.4 লিটার, 22.4 লিটার। তো 1 মোলে কয়টা অণু থাকে বলছিলাম? 1 মোলে কয়টা অণু থাকে? 6.023 ইন্টু 10⁻23টি অণু, 6.023 ইন্টু 10⁻23টি অণু। তো আমরা বলতে পারি যে 1 মোল বা 6.023 ইন্টু 10⁻23 টি অণুর আয়তন কত? 22.4 লিটার। ঠিক আছে, 1 মোল বা 6.023 ইন্টু 10⁻23 টি অণুর আয়তন 22.4 লিটার, এটা আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা চাইছি কি 6 অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত লিটার? তো এতটি অণুর আয়তন হচ্ছে 22.4 লিটার। এখন তোমরা কি ইজিলি ঐকিক নিয়ম মেরে দাও, ঐকিক নিয়ম তোমরা সবাই পারো, ঐকিক নিয়মে করে ফেলো। সুতরাং একটি অণুর আয়তন 22.4 ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23 লিটার। তো সুতরাং কয়টা অণু চাইছে? 6টা অণু চাইছে। 6টি অণুর আয়তন 22.4 ইন্টু 6 ভিন্ন দেখা যেতেছে লিটার, 6 ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23 লিটার। তো ইকুয়ালস টু কি আসতেছে? 22.4 ইন্টু 6 ডিভাইড বাই 2.23 ইন্টু 10⁻22 লিটার। ঠিক আছে, তো অ্যান্সার তোমার এটা আসতেছে, অ্যান্সার তোমার এইটা 2.23 ইন্টু 10⁻22 লিটার। অ্যান্সারটা কই? এই যে এই তোমার অ্যান্সার 2.23 ইন্টু 10⁻22 লিটার। ঠিক আছে, তো আসি পরেরটাতে। অ্যানালারে সর্বোচ্চ কত ভাগ ভেজাল থাকে? তো অ্যানালার পদার্থ মানে কি বোঝায়? বিশুদ্ধ পদার্থ। অ্যানালার তোমাদের বইয়ে আছে, তো অ্যানালার পদার্থ মানে বিশুদ্ধ পদার্থ। তো অ্যানালারে তোমার অ্যানালার বলতে বোঝায় হচ্ছে গিয়ে মিনিমাম 99% বিশুদ্ধ। তো মিনিমাম 99% তোমার বিশুদ্ধ থাকা লাগবে। তো 99% বিশুদ্ধ মানে কি? কত ভাগ তোমার মানে ভেজাল কত ভাগ আছে? 1 ভাগ। তো 99% 99 ভাগ বিশুদ্ধ মানে আমরা বলতে পারি যে 1% সর্বোচ্চ ভেজাল থাকবে, তখন আমরা ওটাকে অ্যানালার বলতে পারবো। তো এটা আনসার হবে যে 1 ভাগ। ঠিক আছে, পরে আসি। সেমি মোলার বলতে বোঝায়, সিলেট বোর্ড 17তে আসছে, সেমি মোলার বলতে বোঝায়। এটা তো একবারে ইজি প্রশ্ন। সেমি মানে কি? অর্ধেক বলছিলাম না? তো সেমি মানে যেহেতু অর্ধেক, তার মানে সেমি মোলার মানে বোঝায় হচ্ছে হাফ মোলার, মানে 0.5 মোলার বা 0.5 মোল পার লিটার। তো অ্যান্সার হচ্ছে 0.5 মোলার। 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে সম্পূর্ণভাবে প্রশমিত করতে কত মোল HCl প্রয়োজন? 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে সর্বোচ্চ মানে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত মোল HCl প্রয়োজন? এটা তোমার আসছে হচ্ছে গিয়ে চট্টগ্রাম বোর্ড 24 সালে, মানে রিসেন্ট গত বছরই আসছে এটা তোমার চট্টগ্রাম বোর্ডে, যে 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে তোমার 2 মোল দেখা যাচ্ছে না, হয়তো এটা হচ্ছে গিয়ে 2 মোল, 2 মোল। তো সেক্ষেত্রে আমরা যদি করি যে 1 মোলকে করতে, আচ্ছা আমরা এইভাবে না করে রিয়াকশনটা লিখি, তাহলে তোমার সহজে বুঝতে পারবা। তো অ্যালুমিনিয়াম অক্সাইড কি? একটা ক্ষার। তো এর সাথে আমরা এটাকে প্রশমিত করার জন্য কী লাগবে? অ্যাসিড। তো অ্যাসিড হিসেবে এখানে আমরা HCl ব্যবহার করতে বলছে। তো সেক্ষেত্রে রিয়াকশনটা দ্বারা এরকম যে অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস, ফার্স্ট রিয়াকশন লিখি পরে ব্যালেন্স করব। তো আমরা কি অ্যালুমিনিয়ামের সাথে কি যাবে? অ্যালুমিনিয়ামের সাথে কি যাবে? অ্যালুমিনিয়ামের সাথে কি যাবে? অ্যালুমিনিয়ামের সাথে যাবে হচ্ছে ক্লোরাইড। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের সাথে যাবে ক্লোরাইড, আর এদিক দিয়ে তোমার অক্সিজেনের সাথে যাবে কে? হাইড্রোজেন। ঠিক আছে,
তো অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরাইড যায়, অক্সাইডে হাইড্রোজেন যায়, তাহলে আমার রিঅ্যাকশনটা দাঁড়ায় হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন অক্সাইড মিলে কী হয় H2O। ঠিক আছে, এখানে ব্যালেন্স করি, দুইটা অ্যালুমিনিয়াম আছে না, তাহলে এখানে অ্যালুমিনিয়াম তো কয়টা দেওয়া লাগবে, দুইটা দেওয়া লাগবে, তাহলে তো হবে না। তো সেক্ষেত্রে এটা হবে হচ্ছে আমার দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে, আর হচ্ছে দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলা, তাহলে এখন তোমার ক্লোরাইড কয়টা আছে, তিনটা ছিল, 3 দুগুণে কয়টা, 6টা। তো 6টা ক্লোরিন তোমার কয়টা HCl থেকে 6টা ক্লোরিন আসবে, 6টা থেকে। তো 6টা HCl লাগবে তোমার কি 6টা ক্লোরিন দিতে, তো 6টা থেকে আসবে, ভালো কথা। তাহলে 6টা HCl 6টা, তাহলে দুইটা HCl দিয়ে একটা H2O তৈরি হয়, মানে দুইটা H দিয়ে একটা H2O তৈরি হয়। তো এখানে তোমার আছে কি 6টা H, তো এখানে তোমার ব্যালেন্স করতে গেলে এখানে কয়টা H2O হবে, 3টা। ঠিক আছে, 3টা, এখানে ব্যালেন্স হয়ে গেছে। গুণে দেখো, হিসাব করে দেখো, অ্যালুমিনিয়াম দুইটা আছে, অক্সিজেন কয়টা, 3টা ছিল, 3টা অক্সিজেনই আছে। তারপর হচ্ছে হাইড্রোজেন কয়টা, 6টা ছিল, 3 দুগুণে 6টা হাইড্রোজেন আছে। ক্লোরিন কয়টা, 6টা ছিল, 3 দুগুণে 6টা ক্লোরিন আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে ব্যালেন্স হয়ে গেছে। তো 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা প্রশমিত করতে, আচ্ছা কই গেল, ওয়েট স্লাইডটা কই গেল, স্লাইড কোন ভ্যানিশ হলো ভাই, দাঁড়াও তোমাদের এটা দূর, একটু দাঁড়াও। আচ্ছা দেখি, এই তো আসছে, চলে গেছিলো আর কি, কেন জানি এটা, তো আবার আসছে। তো আমি যেটা করতেছিলাম সেটা হচ্ছে তো যেটা পড়াইতেছি আমি তোমার রিয়েকশনটা তো লিখে দিয়েছিলাম, তো আবার লিখি, চলে গেছে যেহেতু। তো এখানে কী হচ্ছে রিয়েকশনটা, অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস HCl থেকে কী হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস H2O। ঠিক আছে, তো অ্যালুমিনিয়াম দুইটা আছে, তো এটা আমার দুইটা লাগবে, আর এখানে আমার ক্লোরিন 6টা হয়ে গেছে, তো এটা আমার 6টা লাগবে, ব্যালেন্স হয়ে গেছে। আর এখানে হচ্ছে অক্সিজেন 3টা আছে, তো এখানে 3টা হবে, তো ব্যালেন্স হয়ে গেছে। তো সেক্ষেত্রে 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রশমিত করতে আমার 6 মোল HCl লাগতেছে। তো আমার চাইছে কি 2 মোল, তাই না, এখানে আমার চাইছে কি 2 মোল। তো 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রশমিত করতে আমার কয় মোল HCl লাগবে, 6 দুগুণে 12 মোল। তুমি এটা যদি পুরো রিয়েকশন 2 দিয়ে গুণ করে দাও, তো 2 অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস 12 HCl, 4 অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস 6 H2O। ঠিক আছে, তো সেক্ষেত্রে বলা যায় যে 12 মোল HCl লাগবে আমার, অ্যান্সার হচ্ছে 12। ঠিক আছে, তারপরে যাই, H2SO4 সালফার শতকরা সংযুতি কত, শতকরা সংযুতি কীভাবে বের করে, H2SO4 ভরের মধ্যে সালফারের ভর কতটুকু আছে, হ্যাঁ সেটা হচ্ছে তোমার সালফারের শতকরা সংযুতি। তো সালফারের আণবিক ভর কত, 32। H2SO4 এর আণবিক ভর কত, 2, 1 গুণ 2 যোগ 32 যোগ অক্সিজেন কয়টা আছে, 16 গুণ 4 সমান 98 আসবে। তো H2SO4 আণবিক ভর তো 98, এর মধ্যে সালফারে 32। তো H2SO4 এর মধ্যে সালফারের আণবিক ভর কত, একটা সালফার আছে না, তো একটা সালফার আছে, তো আমার হিসাব হচ্ছে গিয়ে সালফার আছে কয়টা, একটা সালফার, আর মোট পুরাটা ভর হচ্ছে 98 গুণ 100, এটা তোমার শতকরা সংযুতি কত আসতেছে, 32.653%, 32.653%, এটা তোমার অ্যান্সার, 32.65%। ঠিক আছে, এটা তোমার অ্যান্সার। তো পরে যাই,
আচ্ছা, তোমাদের এমসিকিউ আপাতত যেগুলো করাইলাম দেখবা তুমি এগুলো থেকে মোটামুটি কমন আসছে। হুবহু কমন তো বলবো না, হুবহু কমন কখনোই আসবে না। এই ধরনের এমসিকিউটি একটু চেঞ্জ করে দিবে। হ্যাঁ, মানে ধরো ডাটা চেঞ্জ করে দিল, অথবা দেখা যাইতেছে হচ্ছে গিয়ে সেম টাইপেরই যা যা পড়াইছি এর মধ্যে একটু ঘুরে টুরে দিল, অথবা 2-3টা স্টেপ মিলে একটা এমসিকিউ দিয়ে দিল, দিতে পারে। তো দেখা যাবে এগুলো থেকে মোটামুটি আসবে। আর এখানে সিকিউ সলভ করার সময় আমরা কিছু টপিক পড়বো, সেগুলো হচ্ছে তোমার অনেক সময় এমসিকিউতে দিয়ে দিতে পারে। তো একসাথে আমি এই জন্য সিকিউতে সলভ করে দিতেছি, আলাদাভাবে এমসিকিউ আবার সিকিউতে সলভ করতে হলে তোমাদেরই সময় নষ্ট। ঠিক আছে, তো এখন শুরু করি। চাইছি কি উদ্দীপকে 1 নংয়ের উৎপাদ, স্টেমটা আমি বুঝি আগে। ঠিক আছে, এখানে স্টেমটাতে আমরা কী বুঝাইছে, সি প্লাস 2r ইকুয়ালস টু CS2। হ্যাঁ, মানে দুইটা আর একটা সি মিলে CS2 ফর্ম হয়েছে। তো এখানে বুঝাই দিতেছে যে এখানে আমার সুন্দর করেই বুঝে যাইতেছে যেখানে যেহেতু এস দুইটা আসছে, তার মানে আরই হচ্ছে তোমার সালফার বা এস। ঠিক আছে, এস মানে সালফার। হ্যাঁ, কার্বন ডাইসালফাইড ফর্ম হয়েছে। তো CS2 তে যখন এস এখানে দুইটা আছে, তার মানে আরই হচ্ছে তোমার এস। এটা আমার বুঝাই দিতেছে। আর এখানে কি বলছে, 2টা পি আর 5টা ক্লোরাইড আয়ন মিলে 2টা PCl5 তৈরি হয়েছে। শুরু করি। উদ্দীপকে 1 নংয়ের উৎপাদ যৌগটির একটি অণুর ভর নির্ণয় করা। একটা অণুর ভর নির্ণয় করতে বলছে। তো 1 মোলের ভর কত হবে, ওটা আণবিক ভর। তো উৎপাদ যৌগটি কি, উৎপাদ যৌগটি হচ্ছে আমার CS2 বা এটাকে বলা হচ্ছে গিয়ে কার্বন ডাইসালফাইড। কার্বন ডাইসালফাইড। তো সেক্ষেত্রে এটার একটি অণুর ভর নির্ণয় করো। তো 1 মোলের ভর কত, 1 মোলে কয়টি অণু, 1 মোল বা 6.023 ইন্টু 10⁻23 টি অণুর ভর কত, এটা আণবিক ভর না, এটা আণবিক ভর কত আসে আমার, কার্বন কত, কার্বনে 12 যোগ সালফারে কত 32, কয়টা সালফার, 2টা, এটা 64, আর 12তে কত হয় 76। ঠিক আছে, 12 আর 2 64, সেটা 12তে 76। তো অণুর ভর হচ্ছে 76 গ্রাম। ঠিক আছে, তার মানে সুতরাং কয়টা অণু বলছে, একটি অণুর ভর চাইছে, সুতরাং একটি অণুর ভর হবে হচ্ছে গিয়ে 76 ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23 গ্রাম সমান আসে হচ্ছে 1.26 ইন্টু 10⁻−22 গ্রাম। এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, এটাই তোমার অ্যান্সার। সেটা অন্য ম্যাথে চলে গেছে, যাই হোক এটাকে আমি একটু চাপায় রাখি। চাপায় রাখি। আচ্ছা, কীভাবে থাক সমস্যা নেই, এটা আমরা কাজ করে পরের স্লাইডে ম্যাথটাকে বুঝে নিই। উদ্দীপক আর মৌলটি একাধিক যোজনী প্রদর্শনে সক্ষম বিশ্লেষণ করে। তোমার চ্যাপ্টার 8-এর ম্যাথ মেইনলি, চ্যাপ্টার 7-এর ম্যাথ মেইনলি। তো তাও এখানে করাই দিই আমি যে উদ্দীপকে আর মৌলটি একাধিক যোজনী প্রদর্শনে সক্ষম বিশ্লেষণ করো। আর যোগটি আমি একটু আগে বলছি এটা সালফারই হবে। হ্যাঁ, কার্বন আর 2টা সালফার মিলে CS2 ফর্ম হয়। তো সালফার যেহেতু হবে, তো এটা হবে হচ্ছে আমরা বলতে পারি CS2। তো এখানে আর যোগটা হচ্ছে গিয়ে C+2S মিলে CS2 ফর্ম আছে, তার মানে আর যোগটা হচ্ছে S। তো S এসে তোমার একাধিক যোজনী ফর্ম করে। তো এসে ইলেকট্রন বিন্যাসটাকে আমরা দেখি যে একাধিক যোজনী কীভাবে ফর্ম করে। আমরা জানি যে এসের যোজনী কি নর্মালি 6 4 2 2 4 6 3টা হয়। তো সেটা আমরা দেখাবো কীভাবে,
এস কি 16 নাম্বার। এই ইলেকট্রন বিন্যাস যদি আমি করি জিনিসে কি আসে, কি বলে 1s2 2s2 2p 6 3s2 3p4 আসে, ঠিক আছে। তো 3p4 আসে। তো দেখা যায় যে নর্মালি তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে যে এস এর আবার হচ্ছে 3টা অরবিটাল, পিতে এস এর আবার একটা অরবিটাল থাকে, পি এর আবার হচ্ছে 3টা করে অরবিটাল থাকে, আবার ডি থাকে, ডিতে 5টা করে অরবিটাল থাকে, 5টা ভাগ থাকে। তো সেক্ষেত্রে এই পি এর ক্ষেত্রে তোমার যোজনী কত, এখানে 4 দেখাইতেছে, যাই হোক পি এর সর্বোচ্চ কয়টা থাকতে পারে, 6টা। তো তোমার এখানে যেভাবে দেখাইতে পারো, তোমাকে আমি স্ট্যান্ডার্ডভাবে দেখাই দিব, বাট তোমাদের ক্লাস অনুযায়ী তোমার যেটা একটা বলতে পারো সেটা হচ্ছে পিতে তোমার আর মানে সালফারের যে 16টা আছে, তো 18টা ইলেকট্রন হলে কি হয়, এটা হচ্ছে নোবেল গ্যাস কনফিগারেশন পায়। তো সেক্ষেত্রে বলতে পারো যে এটা 2টা ইলেকট্রন পেলে নোবেল গ্যাস কনফিগারেশন হয়, তো এই যোজনী 2, তো একটা গেল 2। এই কারণে মন দিয়ে শুনো, এবারটা মন দিয়ে শুনো যে নোবেল গ্যাস কনফিগারেশন পাওয়ার জন্য 18টা ইলেকট্রন লাগে, তো 2টা ওর আর মাত্র 2টা লাগে, তো 2টা পাইলে ওর 18টা ইলেকট্রন হয়, নোবেল গ্যাস কনফিগারেশন হয়। তো সেক্ষেত্রে বলা যায় হচ্ছে নোবেল গ্যাস কনফিগারেশন মানে হচ্ছে তোমার হচ্ছে কী বলে ওটারে, ওই নিষ্ক্রিয় গ্যাস আর কি, নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার এটা স্টেবল হয়, তো স্টেবল হয়, তো সেক্ষেত্রে আর 2টা ইলেকট্রন পাইলে হয় যেহেতু, সেক্ষেত্রে বলা যায় যে আর 2 হচ্ছে যোজনী। এছাড়া বলতে পারো যে এই পি অরবিটালে 4টা আছে, এই 4টা গেলেও সে একটু স্টেবল হইতেছে, তো এর যোজনী 4 বলতে পারো। আবার হচ্ছে গিয়া পুরো 3 নাম্বার অরবিটাল আছে কয়টা, 6টা, তো 6টা মিলে তোমার 6টা ইলেকট্রন যেহেতু লাস্ট অরবিটা আছে, তো সেক্ষেত্রে যোজনী 6ও বলা যায়। তো সেক্ষেত্রে যদি আমি তোমাকে ব্যাখ্যামূলকভাবে দেখাই যে এটা একটা এক্সাইটেড স্টেজে তোমার একভাবে থাকে কখনো এরকম 1s2 2s2 2p6 3s2, নর্মালি হচ্ছে এরকম থাকে যে পি যে তিনটাকে আলাদা হয়ে লিখি 3px 3py 3pz। তো 4টা না, তো প্রত্যেকটাতে ফার্স্টে একটা একটা করে যাবে, আর 4 নাম্বারটাও এটাতে আসবে, তো 2টা একটা একটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলা যায় যে মানে লাস্ট সেলের যে কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, মানে একা একা থাকে যেসব ইলেকট্রনগুলো, সেগুলোকে বলে হচ্ছে গিয়ে তোমার যতগুলা থাকে একা একা ইলেকট্রন, সেগুলোর যোগফলই হচ্ছে তোমার যোজনী। তো এখানে 2টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তো এটা যোজনী বলা যায় 2, যোজনী 2। তারপর যদি সালফার, তার এক রকম এক্সাইটেড স্টেজে হয় কি, ডি অরবিটালে ইলেকট্রন চলে যায়, তো পি এর এই যে এই ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা পরবর্তী ডি অরবিটালে চলে যায়, চলে গেলে 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz আর 3d xy হয় আর কি, ওটা xy বলে। তো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে এখন হচ্ছে তোমার যে এই ইলেকট্রনটা তোমার কি এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে তোমার 3d xy 0, হ্যাঁ এটা ছিল এই জায়গায়, এটা এই জায়গায় ছিল। তো সেক্ষেত্রে এখন এখান থেকে এই একটা ইলেকট্রন হচ্ছে তোমার ওই জায়গায় চলে যাবে এটার ক্ষেত্রে, তো এটা যখন চলে যাবে তখন এটা 1 1 1 1, তো 4টা সিঙ্গেল ইলেকট্রন আছে না, তো সেক্ষেত্রে হচ্ছে এটা যোজনী হবে 4। তো আবার আসি, আবার আরেকভাবে থাকতে পারে যে মানে এই ইলেকট্রনটাও ওদিকে চলে যাবে, ওদিকে 3Dর পরের অরবিটাল চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি S16 1s2 2s2 2p6 3s2 3s2 থাকবে না এখন, না 3s 3px 3py 3pz 3d xy 3d yz পর্যন্ত নিলাম। তো সেক্ষেত্রে এস এর এই ইলেকট্রনটা কি পরে চলে যাবে 3d yz এ, তো এসও একটা ইলেকট্রন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন। তো এখানে কয়টা সিঙ্গেল ইলেকট্রন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তো এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যোজনী হচ্ছে কত, 6।
তো আমার এখানে কখনো 2, কখনো 4, কখনো 6 তোমার যোজনী 3 ধরনের যোজনী শো করতেছে। তো এটাও তোমরা চাইলে দেখা দিতে পারো পরীক্ষায়, বাট এটা হচ্ছে তোমাদের বইয়ের আউট অফ টপিক। তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা আমি ফার্স্টে যেভাবে বলছি একটু আগে সেভাবে তোমার দেখানোটাও বেটার, কারণ যেহেতু তোমাদের ওইটা ক্লাসে তোমাদের বইয়ে ওগুলো নিয়ে আলোচনা করছে, তো ওইটা দেখানোই বেটার। এটা হচ্ছে মেইন রিজনটা আর কি, তোমাদেরকে দেখাই দিলাম। তোমার চাইলে এটাও লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, পরে ম্যাথে আসি। এটা দিনাজপুর বোর্ড 24-এর ম্যাথ। একটি যৌগে সি পার্সেন্টেজ দেওয়া আছে, এইচের পার্সেন্টেজ দেওয়া আছে, অক্সিজেনটা দেওয়া নেই, বলছে বাকিটুকু অক্সিজেন আছে। আর যৌগের আণবিক ভর দেওয়া আছে, আণবিক সংকেত নির্ণয় করতে বলছে। পারবা না? তোমাদের এটা নিয়ে ম্যাথ আছে, তো এটা কীভাবে করা লাগে আমি তোমাদের একটু বলে দিই। যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে, পার্সেন্টেজগুলোকে তার আণবিক ভর দিয়ে, প্রত্যেকটার আণবিক ভর দিয়ে ফার্স্টে ভাগ করবা। ভাগ করবে 3টা ভাগফল পাবা। যে 3টা ভাগফল পাইতেছো, সেই 3টা ভাগফলকে আবার যে সর্বনিম্ন ভাগফল আছে না এই 3টার মধ্যে, সেই সর্বনিম্ন ভাগফল দিয়ে আবার এই 3টা ভাগফলগুলোকে ভাগ করবা। ভাগ করার পর যে সংখ্যাগুলো পাবা সেগুলো হচ্ছে, সেটার হচ্ছে এম্পাইরিক্যাল ফর্মুলা। হ্যাঁ, সেগুলো তোমাদের এম্পাইরিক্যাল ফর্মুলা বা হচ্ছে স্থূল সংকেত বলে, যেটাকে তোমাদের স্থূল সংকেত বলে। তো স্থূল সংকেতটা পেয়ে গেলা। তো স্থূল সংকেতের যে ভর, সেই ভরটাকে এই আণবিক ভরটাকে স্থূল সংকেতের ভরটা দিয়ে ভাগ করবা। ভাগ করলে যে সংখ্যাটা পাবা সেটা পুরো স্থূল সংকেতের সাথে গুণ করে দিবা, তাহলে দেখবো আণবিক সংকেত পেয়ে গেছো। তো প্রসেসটা তোমাদের বললাম মুখে মুখে, কারণ এখন তোমাকে করে দিব, করে দেখাবো। আর সামনে আরও এরকম ম্যাথ আছে, এই টাইপের ম্যাথটা একটু ইম্পর্টেন্ট বেশি। তো সামনে এরকম ম্যাথগুলো আছে আরও পাবা, সেগুলো তোমরা নিজেরা করবা। তো এখানে আমি করে দিতেছি। তো এখানে আমার সি এর পার্সেন্টেজ কত বলা আছে, কি বলা আছে আমার? সি দেওয়া 40%, এইচ দেওয়া 6.67%। তাহলে অক্সিজেন বাকিটুকু মানে হচ্ছে 100% থেকে বিয়োগ করব, 53 পয়েন্ট। কি যে করতেছে আজকে, যাই হোক আবার লিখি। দেখো, সি দেওয়া আছে 40%, আর এইচ দেওয়া আছে হচ্ছে 6.67%, অক্সিজেন হবে বাকিটুকু 53.33%। হ্যাঁ, 3টা পাইলাম আমরা। তো আমরা এখানে কি করব বলছি, সবগুলাকে তার আণবিক ভর দিয়ে ভাগ করব। হ্যাঁ, মোলার ভর মানে কী বলে, পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। তো সিকে যদি পারমাণবিক ভর দিয়ে ভাগ করি, তো সি আসতেছে হচ্ছে 40/12। কত আসে? 3.33। এইচ আসে হচ্ছে 6.67/1। অক্সিজেন আসে হচ্ছে 53.33/16। মানে ক্ষুদ্রতম কি আছে? 3.33 এখানে তোমার ক্ষুদ্রতম। তো ক্ষুদ্রতম যেটা পাইছে, কী করবো, ক্ষুদ্রতম দিয়ে ভাগ করে দেবো সবগুলোকে। তো সবগুলো ভাগ করে তাহলে সি এরটা পাইতেছি হচ্ছে 3.33/3.33 = 1। এইচ এরটা পাইতেছি হচ্ছে 6.67/3.33 = 2। আবার অক্সিজেনটা পাইতেছি হচ্ছে 3.33/3.33 = কি 1। তাহলে আমরা এটা স্থূল সংকেত বলতে পারি। স্থূল সংকেত বলতে পারি CH2O। ঠিক আছে, একটা কার্বন, 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। স্থূল সংকেতটা আমি পেয়ে গেছি। তো আমার পারমাণবিক সংকেত হবে কি? পারমাণবিক তো না, আণবিক সংকেত আর কি। আণবিক সংকেত হবে CH2ON। এন এর ভ্যালুটা কি বলছি আমি? আণবিক ভরকে স্থূল সংকেতে যে ভরটা আছে সেই ভরটা দিয়ে ভাগ করে দিলে আমরা এন এর ভ্যালুটা পেয়ে যাব। তো আমার এখানে এন এর ভ্যালুটা আসতেছে
n ইকুয়ালস টু আণবিক ভরের সংকেত কত 180, আণবিক ভরের ভর কত 180, স্থূল সংকেতের ভর কত, একটা কার্বন, দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, তো কার্বন 12 যোগ হাইড্রোজেনের 2 যোগ অক্সিজেনের কত 16, হ্যাঁ, তো সমান সমান আসতেছে হচ্ছে 6, এনএবল তোমার 6, তো এনএবল যদি 6 হবে তার মানে আমরা বলতে পারি যে একটু ভুল লিখছি, সেটা হচ্ছে তাহলে আমরা এখানে আরবি, সুতরাং আণবিক সংকেত আসতেছে হচ্ছে CH2ON, এনে গেল কত 6, বাইরে বলতে পারি আমরা C6H12O6, ঠিক আছে, এটাই তোমার অ্যান্সার C6H12O6। তাহলে এবার আণবিক পারমাণবিক আণবিক সংকেত কী আসতেছে আমার C6H12O6, বুঝছো? ম্যাথ ইজি, ম্যাথ এগুলো অনেক সহজ, দেখছো কত ইজিলি বুঝতেছো তোমরা। তো এইসব যদি ইজিলি এই ম্যাথগুলো বুঝো, পরীক্ষা এগুলোই আসবে, তো এগুলো তুমি অ্যান্সার করলে দেখবা তোমার পুরো ফুল মার্কস। তো আসি ঘ নাম্বারটা, ঘ তো শেষ করলাম মাত্র, ঘ নাম্বারে আসি। ঘ নাম্বারে আমার কি বলছি, আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, এম যোগের আমরা আণবিক ভরটাও বের করলাম, তো সেক্ষেত্রে আমরা আণবিক সংকেতটা বের করলাম, তো সেক্ষেত্রে আমার এখানে কী চাইছে, দ্রবণ প্রস্তুতি চাইছে, এইরকম দ্রবণ, তো ডাব্লিউ এর ভ্যালু চাইছে, কত গ্রাম লাগবে এটা চাইছে আমার, মেন কথা হচ্ছে এটা। তো এখানে আমার সেই বললাম না 2-3 ডাটা থেকে কোন ফর্মুলা ইউজ করবা, ওই আগের ফর্মুলাটা ইউজ করবো। ফর্মুলাটা কী ছিল, ডাব্লিউ ইকুয়ালস টু SVM ডিভাইড বাই 1000। তো ডাব্লিউ বের করতে বলছে, বুঝে যাইতেছে, কারণ এস দেওয়া আছে, এস কত 0.5 মোলার, ভি দেওয়া আছে কত 21 লিটার, 21 লিটার দেওয়া আছে ভি। 21 লিটার মানে হচ্ছে 21 লিটার, বা বলা যায় হচ্ছে 21,000 মিলিলিটার। তারপর এম দেওয়া আছে, এম কি বলছি, এটা কিসের, C6H12O6 না, এখানে আমরা আণবিক ভরটা কী বের করছিলাম, C6H12O6 না, তো এম এর ভ্যালু কত হবে, কার্বনে 12 গুণ 6, হাইড্রোজেনের কত 1 গুণ 12 যোগ 16 গুণ 6 সমান সমান কত আসে 180। এটা কিন্তু গ্লুকোজ বলে, তোমরা হয়তো জানো অনেকেই, এটা কিন্তু গ্লুকোজের সংকেত, গ্লুকোজের সংকেত। তো এম হচ্ছে 180, ঠিক আছে 180, তো সেখানে আমরা ভ্যালু বসায় দিলেই ডাব্লিউ পরিমাণটা বের করতে পারবো। ডাব্লিউ পরিমাণ কত 0.5 ইন্টু 21,000 ইন্টু 180 ডিভাইড বাই 1000, কত আসে 1890 গ্রাম। তো এটা সমান সমান লিখতে পারো হচ্ছে, একটু শর্টে লিখলে 1.89 কেজি, কারণ কি 1000 গ্রামে 1 কেজি, তো 1000 ভাগ করে দিচ্ছি কেজি বের করতে গেলে। তো এম যোগের আণবিক ভর কত সমীকরণ মডেলের উপস্থিতি, তার মানে আমার কি, তো তারপর নিচে লিখে দিবা যে 1.89 গ্রাম মানে 1.89 কেজি প্রয়োজন, 21 লিটারে 1.89 কেজি ওই C6H12O6 প্রয়োজন 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করার জন্য, ঠিক আছে, এটাই সব সহজ ম্যাথ। এখানে কী বলছে, 1 নং পাত্রের দ্রবে মোট পরমাণু সংখ্যা নির্ণয় করো। তো মোট পরমাণু সংখ্যা আমি কীভাবে নির্ণয় করব, 1 নং পাত্রের দ্রবে, তো 1 নম্বর দ্রবে তোমরা কি বের করতে পারো, এখানে কয় মোল আছে বের করতে পারলে তো পরমাণু সংখ্যা বের করতে পারো, বুঝে যেতেছে, কারণ 1 মোলে 6.023 × 10⁻23 থাকে, তো এখানে তুমি কয় মোল আছে বের করতে পারো, তাহলে ইজিলি বের করতে পারবা যে কয়টি আছে, মোট পরমাণু সংখ্যা বের করতে পারবা। তো কয় মোল আছে ফার্স্ট আমরা বের করি, তাই না? তো 0.25 মোলার বলতে আমরা কি বুঝি, বুঝতেছে না, 0.25 মোলার বলতে আমরা কি বুঝি, যে 1 লিটারে 0.25 মোল থাকবে,
0.25 মোলার মানে হচ্ছে মোল পার লিটার, তার মানে 1 লিটারে 0.25 মোল থাকবে। এখানে দেওয়া আছে 500 ml, মানে 0.5 লিটার আছে। 500 ml মানে কি বুঝি? 500 ml আমরা বলতে পারি 0.5 লিটার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা ওখানে এরকম ঐকিক নিয়মে করে ফেলবো। এই ম্যাটটা ডাব্লিউ কোষে এসবিএম নিতে গেলে 2-3টা স্টেপে করা লাগবে, বড় হবে। এখানে আমরা ঐকিক নিয়মে করে ফেলবো, ঠিক আছে? ঐকিক নিয়মে যদি আমরা করে ফেলি, তো করলে এটা আমরা ইজিলি করতে পারি যে 1 লিটারে 0.25 মোল থাকে। হ্যাঁ, 1 লিটারে 0.25 মোল, তার মানে কি 0.5 লিটারে কত থাকবে? 0.5 লিটারে 0.25 ইন্টু 0.5 ইকুয়ালস টু 0.125 মোল থাকতেছে। তো আমরা কি জানি, 1 মোলে কয়টা থাকে? 6.023 ইন্টু 10⁻23 থাকে। তো 0.125 মোলে কয়টা থাকে বের করতে পারবো ইজিলি। এবার আমরা এই লাইন লিখবো যে 1 মোলে 6 পয়েন্ট। তো আমি কিন্তু মুখে মুখে যেগুলো বলতে তোমার পরীক্ষাতে ওগুলো লিখবা। আমি যে খাতে এখানে যে লিখতেছি শর্ট করে তোমাদের সময় বাঁচানোর জন্য করা দিতেছি, তো সেক্ষেত্রে তোমরা এগুলোই ডিরেক্ট এভাবে লিখে দিও না। তোমরা সুন্দর করে লিখবা যে 1 লিটার সোডিয়াম কার্বনেট দ্রবণে 0.25 মোল সোডিয়াম কার্বনেট থাকে। তো সুতরাং 500 ml অথবা 0.5 লিটার সোডিয়াম কার্বনেট দ্রবণে 0.25 ইন্টু 0.5 ইকুয়ালস টু 0.125 মোল সোডিয়াম কার্বনেট থাকে। তো তারপরে লিখবা যে আমরা জানি যে 1 মোলে অণুর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23টি। তো সুতরাং 0.125 মোল সোডিয়াম কার্বনেটের অণুর সংখ্যা, তারপর 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 0.125, অ্যান্সার যেটা আসে সেটাই অ্যান্সার। এখানে কি 6.023 ইন্টু 10⁻23 টি কি অণু। তো সুতরাং 0.125 মোলে থাকবে কয়টা? 6.023 ইন্টু 10⁻20 7.53 ইন্টু 10⁻22 টি, ঠিক আছে? এতটি। তো এতটি অণু থাকতেছে আমার, এটাই আমার অ্যান্সার, যে এখানে মোট কয়টি অণু থাকবে, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। 0.25 ইন্টু ঠিক আছে, এটাই অ্যান্সার, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, তারপর সেই ঘ নাম্বারটা, ঘ নাম্বার শেষ করলাম মাত্র। ঘ নাম্বার বলছে 1 ও 2 নং পাত্র মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে, ভালো কথা। ছোট করে নিলাম। কি বলছে? মিশ্রিত প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যায়। তোমাদের বুঝতে হতো, একটু কষ্ট হইতেছে, দাঁড়াও, এত ছোট করা যাবে না। আশা করি এখন বুঝে যেতেছে। হ্যাঁ, বুঝে যেতেছে। এখন দেখো করি, ঘ নাম্বারটা তো করলাম মাত্র। ঘ নাম্বারে আসি, যে 2 নং পাত্র দ্রবণ একত্রে মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে। ভালো কথা। তো আমার মোল সংখ্যা বের করলে কত লিটার বের করতে হবে, মোল সংখ্যা বের করবো যে কয় মোল গ্যাস পাওয়া যাবে। আচ্ছা, করি আমরা। এটা যদি আমরা করি, আগেরটার মতো করেই করো, ঐকিক নিয়মে। এটার মোল সংখ্যা বের করি। এখানে কত মোল আছে আমি বের করছিলাম না? আগের ম্যাথে করছিলাম কি, সোডিয়াম কার্বন কত মোল আছে? সোডিয়াম কার্বনেট, এই যে এখানে আমরা করছিলাম 0.125 মোল আছে সোডিয়াম কার্বনেটের জায়গায়।
সোডিয়াম কার্বন আছে কত 0.125 মোল, ঠিক আছে। সেমভাবে আমরা এটাও বের করব যে HCl কত মোল আছে। তো 1 লিটারে 0.325, তোমরা কিন্তু গুছায় লিখবা সুন্দর করে, আমি জাস্ট এখানে তোমাদের শর্টে করে দিতেছি। 1 লিটারে এতটা, তাহলে 0.7 লিটার, এখানে 700 ml মানে কি 0.7 লিটার, ঠিক আছে। বুঝে যেতেছে না? .7 লিটার, তো 0.7 লিটারে 0.325 ইন্টু 0.7 মোল আছে। মোল আছে। তোমরা ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো। ডিরেক্ট ফর্মুলাটা হচ্ছে গিয়া মোল সংখ্যা n ইকুয়ালস টু SV। হ্যাঁ, SV, এস হচ্ছে তোমার ওই এটা কনসেন্ট্রেশনটা, আর ভি হচ্ছে তোমার হচ্ছে ভলিউমটা, আয়তনটা। আচ্ছা ঠিক আছে, তো মোল সংখ্যা পেয়ে গেছি আমি। তো এখানে আমার বের করব কোনটা লিমিটিং বিক্রিয়ক বের করা লাগবে আমার ফার্স্টে, ঠিক আছে। তার উপর ডিপেন্ড করবে যে কত মোল গ্যাস তৈরি হয়। রিঅ্যাকশনটাকে লিখি, রিঅ্যাকশনটা হচ্ছে তোমার এরকম, রিঅ্যাকশনটা হচ্ছে এরকম, সোডিয়াম কার্বনেট প্লাস 2HCl দিয়ে 2 মোল NaCl প্লাস 1 মোল H2O প্লাস 1 মোল কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তোমার উড়ে যাবে, বুঝছো। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কত লিটার আছে এটা তোমার বের করতে বলছে মেইনলি। তো সেক্ষেত্রে আমরা যদি করি যে 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 2 মোল HCl এর সাথে, তোমার কি হিসাবটা কার সাপেক্ষে করা লাগবে? তোমাদের এখানে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা দেওয়া আছে, HCl এর মোল সংখ্যা দেওয়া আছে। তো যে কোনো একটার মোল সংখ্যা দেওয়া থাকতো তাহলে তুমি বের করতে ওইটার সাপেক্ষে। এখন দুইটা দেওয়া আছে, কোনটার সাপেক্ষে বের করবা? যেটা লিমিটিং বিক্রিয়া সেটা সাপেক্ষে, যেটা তোমার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কারণ আগে যেটা শেষ হয়ে যেতেছে সেটা তোমার কার্বন তৈরি করতেছে, যেটা বাকি আছে, যেটা শেষ বিক্রিয়া শেষ করার পর যেটা বাকি আছে সেটা একা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারবে না। তো আমরা লিমিটিং বিক্রিয়কের পরিমাণের সাপেক্ষে হিসাব করব। তো আমরা এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা বের করি, 0.125 মোল Na2CO3 বিক্রিয়া করে 0.2275 মোল। আচ্ছা, এটা আমি কীভাবে লিখি? আরে সবগুলো দিয়ে চলে যায় অঙ্ক করলে। আচ্ছা দেখো, 0.725 মোল HCl এর সাথে, তো সুতরাং সরি আমি ভুল লিখছি, এটা ভুল লিখছি, এটা আমার দেওয়া আছে, এটা হবে না। আচ্ছা, এটা হচ্ছে তোমার নর্মালি তো বিক্রিয়া করে না, এতটুকু দেওয়া আছে। হ্যাঁ, নর্মালি তো বিক্রিয়া করে না। নর্মালি আমরা কি বিক্রিয়ার রিঅ্যাকশনের মধ্যে দেখি যে 1 মোল 1 মোল, হ্যাঁ 1 মোল Na2CO3 2 মোল HCl এর সাথে বিক্রিয়া করে, তাই না? তো 1 মোল Na2CO3 2 মোল HCl এর সাথে বিক্রিয়া করে। তো সুতরাং 0.125 মোল Na2CO3 বিক্রিয়া করে 0.125 into 2 equals to 2.5, 0.25 মোল HCl এর সাথে। হ্যাঁ, তো এত মোল HCl এর সাথে বিক্রিয়া করে, মানে 0.125 মোল সোডিয়াম কার্বন বিক্রিয়া করার জন্য আমার HCl লাগবে কতটুকু? 0.25 মোল। তো 0.25 মোল HCl আমার দরকার, বাট HCl আমার আছে কতটুকু? এখানে 0.2275 মোল আছে HCl। আমার HCl বেশি আছে না কম আছে? আমার দরকার হচ্ছে 0.25 মোল HCl। আমার HCl আছে কতটুকু? 0.2275 মোল। এটা কি বেশি না কম? এটা থেকে বড়, তার মানে আমার বেশি দরকার, আছে কম। তার মানে HCl আমার কম পরিমাণে আছে। আমার HCl দরকার 0.25 মোল বিক্রিয়া করার জন্য, কিন্তু আমার HCl আছে হচ্ছে 0.2275 মোল, তাই না?
দরকার 0.25। আবার শোনো, আমার HCl আমার দেখতেছি কি 0.125 মোল Na2CO3 আমার বিক্রিয়া দেওয়া আছে। তো 0.125 মোল Na2CO3 বিক্রিয়া করবে কত 0.25 মোল HCl এর সাথে। তো বাট 0.25 মোল HCl তো আমার নাই, আমার আছে কতটুকু 0.2275 মোল HCl। তার মানে কি HCl আমার কি আছে, কম আছে। HCl কি হবে, শেষ হয়ে যাবে। তখন যেটা শেষ হয়ে যাবে বিক্রিয়ার মধ্যে, এটা কি বলে, লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে আমার HClটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তার মানে আমার বলতে পারি যে HCl এটা হচ্ছে আমার কি লিমিটিং, বের হলো, এটা আমার লিমিটিং। তার মানে এটার সাপেক্ষে আমি হিসাব করবো, যে কারণ এটা বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। তো এখন আমার ম্যাথে আসি যে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে। ঠিক আছে, ভালো কথা। যেহেতু আমরা এখন কি বললাম, HCl এর সাথে আমরা হিসাব করব, কারণ HCl লিমিটিং। তো আমার এখানে 2 মোল HCl থেকে, কথাগুলো শুনো, কথাগুলো লিখবা, 2 মোল HCl থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। 2 মোল HCl থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 22.4 লিটার। ঠিক আছে, কারণ কি 24 লিটার কীভাবে লিখলাম আমি, কেন লিখলাম, কই থেকে লিখলাম, এই দেখো এখানে 2 মোল HCl থেকে আমার 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না। হ্যাঁ, 2 মোল HCl থেকে আমার 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তার মানে আমার 2 মোল HCl থেকে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। প্রমাণ অবস্থায় 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত, প্রমাণ অবস্থায় 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা আমরা পড়ছি। শুধু কার্বন ডাইঅক্সাইড না, যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 2 মোল HCl থেকে যেহেতু 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তার মানে 2 মোল HCl থেকে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে সুতরাং আমরা বলতে পারবো আমার এখানে HCl দেওয়া আছে কতটুকু, 0.2275 মোল। 0.2275 মোল HCl আমার এখানে বিক্রিয়া করছে। তার মানে আমরা বলতে পারি যে 0.2275 মোল HCl থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 22.4 ইন্টু 0.2275 লিটার কার্বন ডাইঅক্সাইড ইকুয়ালস টু লিখতে পারি 5.096 লিটার কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, ঠিক আছে, আবার করি, আবার বলি কি করলাম। দ্রবণের এই সোডিয়াম কার্বন আর HCl দ্রবণের বিক্রিয়াটা হচ্ছে এরকম। সোডিয়াম কার্বন আমরা আগের ম্যাথে পাইছি 0.125 মোল আছে। এখানে আমার HCl আছে কতটুকু, সেমভাবে N=SV ফর্মুলা দাও, অথবা কি নেমে করো যে 1 লিটারে 0.325 মোল থাকে। তো সুতরাং 0.7 লিটারে থাকবে হচ্ছে গিয়ে এত মোল HCl। এত মোল HCl থাকবে। তো আমরা লিমিটিং বিক্রিয়া বের করছি কীভাবে বের করছি, 1 মোল সোডিয়াম কার্বন বিক্রিয়া করে 2 মোল HCl এর সাথে। তো সুতরাং 0.125 মোল সোডিয়াম কার্বন বিক্রিয়া করবে কত, 2 গুণ 0.125 অথবা সমান সমান 0.25 মোল HCl এর সাথে। তো আমার যতটুকু সোডিয়াম কার্বন দেওয়া আছে ততটুকু সোডিয়াম কার্বন বিক্রিয়া করার জন্য আমার HCl লাগবে কতটুকু, 0.25 মোল। হ্যাঁ, 0.25 মোল HCl লাগবে, কিন্তু আমার HCl দেওয়া আছে হচ্ছে 0.2275 মোল, মানে কম দেওয়া আছে। তো HCl যেহেতু আমার কম দেওয়া আছে, তার মানে HCl কি লিমিটিং বিক্রিয়ক। তো পুরো ম্যাথের হিসাবটা আমরা লিমিটিং বিক্রিয়ার সাপেক্ষে করব। তো সেক্ষেত্রে 2 মোল HCl এর জন্য থেকে আমার 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। তো সুতরাং 0.2275 মোল HCl থেকে তৈরি হবে 22.4 ইন্টু 0.2275 লিটার কার্বন ডাইঅক্সাইড সমান 5.096 লিটার কার্বন ডাইঅক্সাইড। এ তোমার অ্যান্সার। ঠিক আছে, কত লিটার গ্যাস পাওয়া যায় বলছে, এখানে গ্যাস আছে শুধু কার্বন ডাইঅক্সাইড। H2O পানি, এটা কি সলিড। আসি পরের ম্যাথে। আচ্ছা, এই উদ্দীপকের যৌগটি একটি অণুর ভর নির্ণয় করো বলছে। হ্যাঁ, উদ্দীপকের যৌগটি একটি অণুর ভর নির্ণয় করো বলছে। তো সেক্ষেত্রে উদ্দীপকের যৌগটা কি আছে, H2CO3 আছে। এখানে একটু দেখতে বোঝা যাইতেছে কম, এটা আমার হচ্ছে H2CO3 আছে। তো একটি অণুর ভর নির্ণয় করতে বলছে। তো H2CO3 এর 1 মোলের ভর কত, এটা নর্মাল বেসিক টয় করাইছি আমরা তোমার এরকম ম্যাথ, যে H2CO3 আণবিক ভর কত, আণবিক ভর বের করবা যে 1 গুণ 2 যোগ 12, কার্বন ডাইঅক্সাইড কত 12 গুণ 1 যোগ অক্সিজেন কত 16 গুণ 3 সমান সমান আসে হচ্ছে যোগ 12
62 তার মানে আমরা বলতে পারি যে একটি অণু ভর চাইছে যেহেতু, তো আমার 1 মোলের ভর হচ্ছে আমার এটা, তাই না? 1 মোলের ভর হচ্ছে এটা, তার মানে ম্যাথটা আমরা এভাবে করতে পারি যে 6.023 ইন্টু 10⁻23 টি অণুর ভর হচ্ছে 62 গ্রাম। তো সুতরাং একটি অণুর ভর 62 ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23 গ্রাম, এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, করে ফেলবা, আর করবো না এটা। উদ্ভিদ দ্রবণটি সেমিমোলার কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে, তো গ করলাম, ঘ করি। উদ্ভিদের দ্রবণটি সেমিমোলার কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ, তোমাদের কিন্তু এর যে স্লাইডগুলো আছে তোমরা এখানে ভিডিওটা দেখে নিও, সবগুলা মানে আগেও আছে পরেও আছে, তো ভিডিওটি দেখে দেখে সবগুলো ম্যাথ করে নিও, তোমাদের কাজে দিবে এগুলো। তো উদ্দীপকের যৌগটি একটি অণু ভর নির্ণয় করে করলাম মাত্র। তো উদ্দীপকের দ্রবণটি সেমিমোলার কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। উদ্দীপকের দ্রবণটি সেমিমোলার কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে, আচ্ছা তো করি, গাণিতিক বিশ্লেষণ করো। তো উদ্দীপক দ্রবণে কি বলছে এখানে 3 পয়েন্ট, এটা একটু বোঝা যাইতেছে না ভালোভাবে তোমাদের, আমি এটা একটু দাঁড়া দেখি এটা কী ছিল। একটু দাঁড়াও, প্রশ্নটা বোঝা যাইতেছে না ঠিক মতো। হুম, 3.875 ছিল এখানে, 3.875 ছিল এটা, 3.875 গ্রাম। ঠিক আছে, তো সেমিমোলার কিনা এটাও তোমার নর্মাল সহজ ম্যাথ, ওই ডাব্লিউ ইকুয়ালস SVM বাই 1000 একটা ফর্মুলা করে ফেলবা। তো আমার এখানে কি আছে, ডাব্লিউ ইকুয়ালস টু SVM ডিভাইড বাই 1000। তো এখানে তোমার কি সেমিমোলার কিনা ব্যাখ্যা করতে বলছে, মানে মোলারিটি বের করতে হয়। মোলারিটি বের করে যদি দেখো তোমার 0.5 মোলার আসতেছে, তার মানে হচ্ছে এটা সেমিমোলার। যদি 0.5 মোলার না আসে, তার মানে হচ্ছে সেমিমোলার না। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে করি, মোলারিটিটা বের করতে হবে। তো এসটাকে ওই পাশে নিয়ে গিয়ে বাকি সবগুলোকে আরেক পাশে নিয়ে যাই। তো এটা আমি লিখতে পারি ফর্মুলাটাকে যে S ইকুয়ালস টু 1000কে পাশে নিলে 1000 W ডিভাইড বাই VM। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ভ্যালুগুলো বসাই দিই। এখানে W ভ্যালু কত, 3.875 গ্রাম, ভলিউম দেওয়া আছে কত 125 ml, এম দেওয়া আছে কত, এটাকে এইচটুসি বের করছি আমরা 62, তো বসাই দিই ইন্টু 3.875, ভলিউম কত 125 ইন্টু 62, কত আসে ভ্যালু, (0.5 মোলার এসছে। দেখছো অ্যান্সার আসছে তোমার 0.5 মোলার। তার মানে বলতে পারি 0.5 মোলার আসে, তো এটাকে আমরা সেমি মোলার বলি। তার মানে আমরা বলতে পারি এটা সেমি মোলার। দ্রবণটি সেমি মোলার কিনা ব্যাখ্যা করো, হ্যাঁ সেমি মোলার। ঠিক আছে, আমরা বলতে পারি হ্যাঁ সেমি মোলার। ঠিক আছে, আচ্ছা পরে আসি। 15 গ্রাম ক্যালসিয়ামে 20 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো এবং ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। উদ্দীপকের উৎপাদটির শতকরা সংযুতি নির্ণয় করো। উৎপাদটির শতকরা সংযুতি নির্ণয় করতে বলছে। তো উৎপাদ কি এই জায়গায় আমার উৎপাদ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, উৎপাদ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড, শতকরা সংযুতি নির্ণয় করতে বলছে। তো এখানে ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত, 20 তো না, ক্যালসিয়াম 40 যোগ 35.5 হচ্ছে ক্লোরিনের গুণ 2 সমান সমান আসে হচ্ছে 71 40 101 আসবে, 111 আসবে সম্ভবত, হ্যাঁ 111। ঠিক আছে, 111 আসছে, এটার কি আণবিক ভর। তো আমরা বলতে পারি কি প্রত্যেকটা যদি শতকরা সংযুতি বের করতে চাই, তো ক্যালসিয়ামের শতকরা সংযুতি কী হবে, ক্যালসিয়াম কত গ্রাম আছে ডিভাইড বাই টোটালটা কত, মানে ক্যালসিয়ামের পারমাণবিক ভর ডিভাইড বাই টোটালটা পারমাণবিক ভর। তো আমরা ক্যালসিয়ামের পারমাণবিক ভর যদি বের করতে চাই, ক্যালসিয়ামের
শতকরা সংযুতি সমান সমান ক্যালসিয়ামের কত 40 ভাগ টোটাল কত 111 ইন্টু 100 36.036%। তো এখানে আছে শুধু ক্লোরিনই, তো 100 থেকে বিয়োগ করে দিলে ক্লোরিনের শতকরা সংযুতি বের হয়ে যাবে। এভাবে করতে পারো, আর নর্মালি যদি করো ক্লোরিনের শতকরা ক্লোরিন কত আছে 35.5 ইন্টু 2 ডিভাইড বাই 111 ইন্টু 100 0.6396 964। আচ্ছা, তো 100 দিয়ে গুণ করছি না, তো সেটা হচ্ছে এটা 63.964%। ঠিক আছে, এটা তোমার অ্যান্সার। ঠিক আছে, এটা হলো গ নাম্বারটা। গ গেল। ঘ নাম্বারে বলছে উদ্দীপক বিক্রিয়া লিমিটিং বিক্রিয়া কোনটি গাণিতিকভাবে মূল্যায়ন করো, লিমিটিং বিক্রিয়া বের করতে বলছে। তোমার রিঅ্যাকশনটা লিখে ফেলি আগে, যে ক্যালসিয়াম প্লাস ক্লোরাইড যুক্ত হয়ে নর্মালি ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হইতেছে। ঠিক আছে, তো এখানে আমার কি ক্যালসিয়াম কত গ্রাম আছে 40 গ্রাম, 35.5 ইন্টু 2 ইকুয়ালস টু 71 গ্রাম। এখানে আছে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডটাকে বের করছি আমি, বা দেখাও দিতে পারো যে 40 প্লাস 5.5 ইন্টু 2 ইকুয়ালস টু 111 গ্রাম। তো বিক্রিয়া অনুযায়ী কি 40 গ্রাম বিক্রিয়া করে 71 গ্রামের সাথে। আমার এখানে 15 গ্রাম দেওয়া আছে, ক্লোরিন দেওয়া আছে 20 গ্রাম। তো আমরা নর্মালি করি যে 40 গ্রাম ক্যালসিয়াম এর সাথে ক্লোরিন বিক্রিয়া করে 71 গ্রাম। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম এর সাথে ক্লোরিন বিক্রিয়া করে 71 ডিভাইড বাই 40 গ্রাম। সুতরাং ক্যালসিয়াম দেওয়া আছে কত 15 গ্রাম দেওয়া আছে। 15 গ্রাম ক্যালসিয়াম যেহেতু দেওয়া আছে তোমার, তো এখানে আমরা করবো কি 15 গ্রাম ক্যালসিয়াম এর সাথে ক্লোরিন বিক্রিয়া করে 71 গুণ 15 ডিভাইড বাই 40 সমান সমান কত, কাটাকাটির মতো দেখা যাচ্ছে, একটু ঠিক করি। (26.625 গ্রাম। ঠিক আছে, তাহলে কী পাইলাম যে 40 গ্রাম নর্মালি যদি বিক্রিয়াটা সুন্দর মতো হয়, তো 40 গ্রাম ক্যালসিয়ামের সাথে আমার 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে, কিন্তু আর 15 গ্রাম ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে, সুতরাং কত গ্রাম 26.625 গ্রাম। তার মানে আমার 15 গ্রাম ক্যালসিয়াম যে দেওয়া আছে, এই 15 গ্রাম ক্যালসিয়াম শেষ করার জন্য আমার ক্লোরিন দরকার কতটুকু, ক্লোরিন দরকার আমার কতটুকু 26.625 গ্রাম। ঠিক আছে, তার মানে আমার 26.625 গ্রাম ক্লোরিন দরকার, কিন্তু ক্লোরিন আছে কতটুকু 20 গ্রাম। ঠিক আছে না, 20 গ্রাম ক্লোরিন আছে আমার, মাত্র 20 গ্রাম ক্লোরিন আছে আমার। যে এখানে দেখো জিনিসটা যে 40 গ্রামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে 71 গ্রাম, সেখান থেকে বের করলাম যে 15 গ্রাম ক্যালসিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কত গ্রাম, এই যে 26.625 গ্রাম। তো 26.625 গ্রাম ক্লোরিন আমার বিক্রিয়া করার কথা আর কি, বাট মানে দিছি আমি মাত্র 20 গ্রাম ক্লোরিন গ্যাস। তার মানে ক্লোরিন কি কম আছে, ক্লোরিন যেহেতু কম আছে, তার মানে ক্লোরিন
এই 20 গ্রামটা আগেই শেষ হয়ে যাবে। 15 গ্রাম ক্যালসিয়াম শেষ হওয়ার আগেই 20 গ্রাম ক্লোরিন শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ক্লোরিনটাই কি লিমিটিং বিক্রিয়ক। তার মানে লিমিটিং বিক্রিয়ক কোনটা? ক্লোরিন। ঠিক আছে, এটাই তোমার আনসার। আচ্ছা, পরে ম্যাথে আসি। রাজশাহী বোর্ড 23-এর 20 গ্রাম এ যৌগের 15 গ্রামকে বিশ্লেষণ করে 4 গ্রাম 0.33 গ্রাম হাইড্রোজেন এবং অবশিষ্ট অক্সিজেন পাওয়া গেল। তো এটা আমি তোমার ওই পার্সেন্টেজ বের করে তারপর যে আগে যে ম্যাথটা করাইছিলাম না একটু আগে, আণবিক সংকেত বের করার ম্যাথটা, এই যে এই ম্যাথটা, এই যে এই ম্যাথটা, এবারে আণবিক সংকেত বের করছি না, সেম প্রসেসে করবো, বুঝছো? সেম প্রসেসে করতে হবে। বাট আগে আমার কি পার্সেন্টেজটা বের করা লাগবে। পার্সেন্টেজটা কীভাবে বের করবো? তো এখানে দেওয়া আছে কি গ নাম্বারে 4 গ্রাম কার্বন 0.33 গ্রাম হাইড্রোজেন এবং অবশিষ্ট অক্সিজেন পাওয়া গেল। তো এখানে আমার 4 গ্রাম অবশিষ্ট ভর থেকে, ভালো কথা। দেখো আমার এখানে 4 গ্রাম কার্বন 0.33 গ্রাম হাইড্রোজেন এবং অবশিষ্ট অক্সিজেন পাওয়া গেল। 15 গ্রাম বিশ্লেষণ করে, তার মানে 4 গ্রাম কার্বন পাওয়া গেছে। মানে কার্বন হচ্ছে 4/15 × 100 ইকুয়ালস টু 26.67%। তারপর হচ্ছে 0.33 গ্রাম কি আছে, হাইড্রোজেন আছে 0.33 2.2%। আর বাকি কত অক্সিজেন বলছে, বাকি কত গ্রাম থাকবে? 15 বিয়োগ 4 বিয়োগ 0.33, 10.67%, 10.67 গ্রাম, 67 গ্রাম অক্সিজেন। বা এটা হবে হচ্ছে গিয়ে বাকি পার্সেন্টেজটা, বা যে করিও (71.133%). আচ্ছা দাঁড়াও, কি লিখছি? ওয়েট। হুম 71.13%। 13 তো শুধু 13, দুইটা ডিজিট রাখলেই হবে। হ্যাঁ 13%। এটা তোমার পার্সেন্টেজ বের করেছে, পার্সেন্টেজ বের করে আগের ম্যাথটার মতো করে ভাগ করে বের করে ফেলবো। তো এখানে আমি একটু শর্টেও করে দিই, তোমরা ভালোভাবে মানে আগে যে ম্যাথটা করছি ওভাবে করে নিও। শর্টে করে দিব, ফার্স্ট হচ্ছে কি প্রত্যেক আণবিক ভর দিয়ে ভাগ করে দিব। তো কার্বনের ক্ষেত্রে হচ্ছে 26.67 ডিভাইড বাই 12, হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 2.2 ডিভাইড বাই 1, অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 71.13 ডিভাইড বাই 16। এটা আসছে। আচ্ছা ভালো কথা। তো কার্বনের ক্ষেত্রে আমি কি সবগুলো কি ছোটোটা দিয়ে ভাগ করে দিব, কারণ সবচেয়ে ছোটো কি 2.22, 2.22 দিয়ে ভাগ করলে কার্বনের ক্ষেত্রে পাবো হচ্ছে 2.22 ডিভাইড বাই 2.22 1 পাবো। হাইড্রোজেনের ক্ষেত্রে পাবো হচ্ছে কি 1, আর অক্সিজেনের ক্ষেত্রে পাবো কত 2। এটা স্থূল সংকেত বলতে পারি আমি CHO2। ঠিক আছে, এটা স্থূল সংকেত বলতে আণবিক সংকেত n গুণ। তো n ইকুয়ালস টু হবে হচ্ছে গিয়া আণবিক ভর কত 90 ডিভাইড বাই স্থূল সংকেতের ভর কত 12 যোগ 1 যোগ 16 গুণ 2,
আমি শর্টকাটে করে দিচ্ছি এটা, তোমরা আগে যে ম্যাথটা করে দিছি ওটা থেকে দেখে নিও। 2, তার মানে আমরা এখানে আণবিক সংকেত আসতেছে আমার 2 দিয়ে গুণ করে দিলে C2H2O4, এটা আমার কি আণবিক সংকেত আসতেছে, এটা তোমার আণবিক সংকেত বের হয়ে গেছে, বুঝছো? এটা তোমার অ্যান্সার। ঘ নাম্বারে যদি করি, সেটা করা হয়নি, এটা কি করলাম, গ নাম্বারটা করলাম, তো এটা ঘটা করা লাগবে, ঘটা তো জায়গা দিই নেই, আচ্ছা সমস্যা নেই, ছোটো করে দিই। যদি করি আমি ঘ নাম্বারটা, ঘ নাম্বার কী বলছে, এই যোগের অবশিষ্ট ভর থেকে প্রস্তুত করা যাবে কিনা, এটা ছোটো ম্যাথ, ঘ নাম্বারটা অনেক ছোটো ম্যাথ, ঘ নাম্বারটা এই জায়গায় করি, ধরো এই জায়গায় আসা, ঘ নাম্বারটা এই জায়গায় করি, ঘ নাম্বারটা অনেক ছোটো ম্যাথ। এই যোগের অবশিষ্ট ভর দ্বারা কী বুঝাইছে, 20 গ্রাম থেকে 15 গ্রামকে বিশ্লেষণ করে আমরা এগুলো পাইছি, তাহলে অবশিষ্ট ভর কি, অবশিষ্ট ভর হচ্ছে বাকি 5 গ্রাম, তাহলে অবশিষ্ট ভর কত, 5 গ্রাম, W = 5 গ্রাম। 500 ml ডেসিমোলারের ক্ষেত্রে প্রস্তুত করা যাবে কিনা বলছে, তাই না? 500 ml ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে কিনা, তো আমরা বের করবো কি, যে ডাব্লিউকে 5 গ্রাম না ধরে আমরা বের করবো ডাব্লিউ মান বের করবো, যে 500 ml ডেসিমোলার দ্রবণ তৈরি করতে আমার কত গ্রাম লাগবে, যদি 5 গ্রামের বেশি লাগে তার মানে যাবে না করা, 5 গ্রামের কম লাগলে করা যাবে, ঠিক আছে? এটা করি আমি। এস দেওয়া আছে কত, ডেসিমোলার মানে কত, 0.1 মোলার, তারপরে ভি দেওয়া আছে 500 ml, হ্যাঁ, এম এর ভ্যালু কত, এখানে বলা আছে কত, 90, আণবিক ভর দেওয়া আছে 90, এম এর ভ্যালু 90, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু SVM ডিভাইড বাই 1000 ইকুয়ালস টু এস এর ভ্যালু কত 0.1, ভি এর ভ্যালু কত 500, এম এর ভ্যালু কত 90 ডিভাইড বাই 1000, কত আসে, 4.5 গ্রাম, ঠিক আছে? আচ্ছা আমি ডাটাটা একটু চেক দিয়ে নিই, দাঁড়াও। ঠিক আছে, যেটা বলছিলাম সেটা আর কি, ডাটা চেক দিলাম, ডাটা ঠিক আছে, যাই হোক, এখানে বলছিলাম না 5 গ্রাম আছে না, তো এখানে হয়ে গেল 5 গ্রাম কই, 20 গ্রাম থেকে 15 গ্রাম থেকে অবশ্যই থাকে 5 গ্রাম, তাই না? তো আমার এখানে 500 ml ডেসিমোলার দ্রবণ তৈরি করতে আমার কত গ্রাম লাগতেছে, ডাব্লিউ মানে 4.5 গ্রাম লাগতেছে, দ্রবণটার 4.5 গ্রাম লাগতেছে, আমার অবশিষ্ট দ্রবণ কত ছিল, 5 গ্রাম, তার মানে কি প্রস্তুত করা যাবে, তার মানে 4.5 গ্রাম প্রয়োজন, বাট আমার অবশিষ্ট ছিল কত, 5 গ্রাম, 5 গ্রামের মধ্যে 4.5 গ্রাম আমরা চাইলে ইউজ করতে পারবো, তার মানে আমরা প্রস্তুত করতে পারবো, ঠিক আছে? এটাই অ্যান্সার। পরের ম্যাথে আসি। হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড 2R, আচ্ছা ভালো কথা। এখানে কি বলছে, উদ্দীপক 1 নং বিক্রিয়ায় 10 গ্রাম আর যৌগ উৎপন্ন করতে কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হিসাব করো। আচ্ছা ভালো কথা, আমরা 10 গ্রাম আর প্রস্তুত করব, তো এখানে আমার বিক্রিয়াটা লিখি সুন্দর মতো, 2টা ক্যালসিয়াম প্লাস O2 বিক্রিয়া করলে পাবো 2টা আর, তাই না? তো ক্যালসিয়াম এখানে আমার কত, ক্যালসিয়াম ভর কত, 2 গুণ 40 ইকুয়ালস টু 80 গ্রাম, আর দেওয়া আছে কত, 10 গ্রাম, ঠিক আছে? আর এর ভর কত হবে, এখানে আর কি বুঝতেছি আমরা, যে ক্যালসিয়াম আর অক্সিজেন মিলে কি হবে, আর মানে হচ্ছে কি, ক্যালসিয়াম আর অক্সিজেন মিলে ক্যালসিয়াম অক্সাইড হবে, 2টা ক্যালসিয়াম অক্সাইড, ব্যালেন্স করাই আছে, 2টা ক্যালসিয়াম অক্সাইড, 2টা অক্সিজেন 2টা অক্সিজেন, 2টা ক্যালসিয়াম 2টা ক্যালসিয়াম, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম অক্সাইডের ভর কত আসে আমার এখানে, 2 গুণ ক্যালসিয়ামের কত 40 যোগ 16, তারপর 56 গুণ 2 112, 112 গ্রাম, আমার কি চাইছে,
10 গ্রাম উৎপন্ন করতে কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। তো আমার এখানে কি আছে, 112 গ্রাম প্রয়োজন করতে কত, 80 গ্রাম প্রয়োজন। তো 10 গ্রাম তৈরি করতে কত গ্রাম প্রয়োজন, আমি ইজিলি বের করতে পারবো। 112 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে আমার ক্যালসিয়াম লাগবে কতটুকু, 80 গ্রাম। তো সুতরাং 10 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে আমার দরকার হচ্ছে 80 ডিভাইড বাই 112 গুণ 10 7.143 গ্রাম। কারণ 10 গ্রাম আর তৈরি করতে আমার 10 গ্রাম আর যৌগ তৈরি করতে আমার প্রয়োজন হবে কত, 7.143 গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হবে। আর মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, ইজি ম্যাথ, এটা তোমার অ্যান্সার। ঠিক আছে, এটা করলাম। 2 নং উদ্দীপক থেকে 100% উৎপাদ পাওয়া সম্ভব কি না বিশ্লেষণ করো। তো 2 নং উদ্দীপক থেকে 100% উৎপাদ পাওয়া সম্ভব কি না। তখন উৎপাদ হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো কি বলছে, 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের বিক্রিয়ায় 6.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেল। এটা কীভাবে বের করবো আমরা, কত পার্সেন্ট উৎপাদ হয়েছে। 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে 6.2 গ্রাম পাওয়া গেছে। আসলে কি 6.2 গ্রাম পাওয়ার কথা, আসলে কত গ্রাম পাওয়ার কথা, বেশি না কম পাওয়ার কথা। ঠিক আছে, পাওয়া গেছে 6.2 গ্রাম, এর থেকে কত গ্রাম আসলে পাওয়ার কথা আমার, সেটাকে বের করি। তো কত গ্রাম পাওয়ার কথা, বিক্রিয়াটা লিখি, প্লাস O2। তো ম্যাগনেসিয়াম 4, আচ্ছা 2 গুণ ম্যাগনেসিয়াম ভর কত 24 ইকুয়ালস টু 48 গ্রাম। আর পাওয়ার কথা হচ্ছে 2 গুণ 24 যোগ 16 মানে থেকে কত 40 গুণ 80 গ্রাম। ঠিক আছে, তো আমার 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়ায় 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়ার কথা। 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়ার সাথে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়ার কথা। তাহলে সুন্দর করে লিখবা যে 80 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয়, 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, সুতরাং 1 গ্রাম থেকে উৎপন্ন হয়, সেই হিসাবে 4 গ্রাম থেকে উৎপন্ন হয়। তাছাড়া আমরা এখানে ডিরেক্ট লিখে দিলাম 4 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় 6.667 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তার মানে আমরা 4 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে রিঅ্যাকশন ঠিকঠাক মতো হইতো, তাহলে 4 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 6.667 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়ার কথা, কিন্তু পাওয়া গেছে কতটুকু, 6.2 গ্রাম পাওয়া গেছে। তার মানে বাকিটুকু কি ভেজাল, বুঝছো, বাকিটুকু ভেজাল মানে বিশুদ্ধ না। তো বিশুদ্ধ পাওয়া গেছে 6.2 গ্রাম, আর পাওয়ার কথা এত গ্রাম। তো ভেজাল কত পার্সেন্ট আছে, সরি মানে বিশুদ্ধতার পরে কি জানি বলে এটারে, বিশুদ্ধতা আর কি, বিশুদ্ধতা কত পার্সেন্ট, বিশুদ্ধতা সমান সমান 6.2 গ্রাম পাওয়া গেছে, 6.667 ইকুয়ালস টু 100। (92.95%) তার মানে হচ্ছে আমার, এত পার্সেন্ট কি ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাইতেছে, তাই তো। আর বিক্রিয়া করলাম, আর পাওয়ার কথা 6.67 গ্রাম, পাইছি হচ্ছে 6.2 গ্রাম। তার মানে আমরা এত পার্সেন্ট পাইছি, যতটুকু পাওয়ার কথা তার এত পার্সেন্ট পাইছি। 100% পাইছি, পাই নাই, তার মানে 100% উৎপাদ পাওয়া সম্ভব না। এই পাত্রের যৌগের ঘনমাত্রা নির্ণয় করো। আচ্ছা, আমরা এটা কি করব, এই পাত্রের যৌগের ঘনমাত্রা নির্ণয় করো। ঠিক আছে, নির্ণয় করলাম। আমার দেখো ওখানে কি আয়তন দেওয়া আছে, ভর দেওয়া আছে,
এখান থেকে আমরা কী বের করতে পারবো? এম বের করতে পারবো না? এটা কি ভি দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, এম বের করতে পারবো। তো আমার চাইতেছে কি ঘনমাত্রা, ঘনমাত্রা মানে কি এস চাইতেছে, তো বের করে ফেলো। এস ইকুয়ালস টু কি পড়ছিলাম ওই ফর্মুলা থেকে আসে 1000 ডাব্লিউ ডিভাইড বাই ভি এম, অ্যান্ড ডাব্লিউ ভ্যালু কত বসাবা? ডাব্লিউ ভ্যালু 25, ভলিউম কত 200, এম কত? এম এর ভ্যালু হচ্ছে HNO3। তো HNO3 ক্ষেত্রে কি আসে? 1 যোগ নাইট্রোজেনে কত 14 যোগ 16 গুণ 3, 63, 63 বসাই দাও। যেটা অ্যান্সার হবে ওটাই অ্যান্সার, ঠিক আছে? ওটাই তোমার কি ঘনমাত্রা বেড়ে গেল। মিশ্রণে উৎপন্ন দ্রবণের প্রকৃতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ভালো কথা। মিশ্রণে দেখো এখানে কি আছে? HNO থেকে অ্যাসিড না, NaOH কি বেস না? তো তোমার অ্যাসিডের পরিমাণ আর বেসের পরিমাণ হিসাব করো। তোমার এখানে হিসাব করার পরে মানে ধরো যেটা লিমিটিং বিক্রিয়ক আসবে সেটা কি শেষ হয়ে যাবে, আর যেটা লিমিটিং বিক্রিয়ক না সেটা অবশিষ্ট থাকবে। তো অবশ্যই যেটা অবশিষ্ট থাকবে সেটার মানে প্রকৃতি, দ্রবণের প্রকৃতি হবে, তাই না? তোমার মনে করো এখানে NaOH অবশিষ্ট রইল, NaOH কি ক্ষারীয়। তো NaOH যদি অবশিষ্ট থাকে তাহলে মিশ্রণের প্রকৃতি কি হবে? ক্ষারীয় হবে। HNO3 যদি অবশিষ্ট থাকে তাহলে মিশ্রণের প্রকৃতি কি হবে? অম্লীয় হবে। সেটাই আমরা বের করবো এখন, ঠিক আছে? তো গ শেষ হলো, ঘ নাম্বারে আসি। ঘ নাম্বারে আসলে বের করবো কোনটা বাকি থাকবে, কোনটা শেষ হয়ে যাবে। সেম HNO3 প্লাস NaOH বিক্রিয়া করে পাই আমি কি পাই? NaNO3 প্লাস H2O। তো এখানে আমরা HNO3 কত গ্রাম বের করছি ওখানে 63, আর NaOH এরটা আসে হচ্ছে গিয়ে 23, 16 আর একে কত 40 গ্রাম, ঠিক আছে? তো আমার 63 গ্রাম বিক্রিয়া করবে 40 গ্রামের সাথে, আছে 25 গ্রাম, 25 গ্রাম, ঠিক আছে? তো এখন এখানে আমরা যদি করি 63 গ্রাম 63 গ্রাম HNO3 বিক্রিয়া করে 40 গ্রাম NaOH এর সাথে, ঠিক আছে? NaOH এর সাথে 40 গ্রাম NaOH এর সাথে বিক্রিয়া করে, হ্যাঁ? তো সুতরাং 25 গ্রাম দেওয়া আছে না, 25 গ্রাম, তাহলে 25 গ্রাম HNO3 বিক্রিয়া করবে 40 ডিভাইড বাই 63 ইন্টু 25 ইকুয়ালস টু 15.873 গ্রাম NaOH এর সাথে। তার মানে আমার বিক্রিয়াতে 25 গ্রাম HNO3 যখন অংশ নেবে তখন NaOH অংশ নেবে মাত্র 15.873 গ্রাম, 15.873 গ্রাম NaOH অংশ নেবে। তার মানে বাকি NaOH কিছু অবশিষ্ট থাকবে। তাহলে এখানে আমরা লিখব সুতরাং অবশিষ্ট NaOH ইকুয়ালস টু 25 বিয়োগ 15.873 গ্রাম। (9.127 গ্রাম NaOH। তার মানে আমার এতটুকু NaOH কি হবে? অবশিষ্ট থাকবে। HNO3 শেষ হয়ে যাবে, লিমিটিং বিক্রিয়ক হিসেবে তোমার NaOH হচ্ছে এতটুকু অবশিষ্ট থাকবে। তো NaOH এতটুকু অবশিষ্ট থাকবে মানে কি? দ্রবণ কি হবে? ক্ষারীয় হবে। তার মানে দ্রবণের প্রকৃতিটা হবে হচ্ছে, এই দ্রবণের প্রকৃতিটা হবে হচ্ছে ক্ষারীয়, ঠিক আছে? এটাই অ্যান্সার তোমার। বুঝতে পারছো? আচ্ছা, এখানে এই পাত্রে যোগের ঘনমাত্রা নির্ণয় করো। আচ্ছা, তো করলাম, এটাই করলাম, দুইটাই করে দিছি পেজে। আচ্ছা, দেখো
KClO3, আচ্ছা এই বিক্রিয়াটা তোমাকে দেখো না, হয়তো এই বিক্রিয়াটা দেখে নাও। 2KClO3, 2KClO3, সেটা তোমাদের দেখা যায় না, একটু ছোট করে দিই। আরে দেখতে পারো এখন, ঠিক আছে। আচ্ছা 2KClO3 থেকে 2টা KCl আর 3টা O2 তৈরি হয়েছে। উদ্দীপক বিক্রিয়কটি শতকরা সংযোগী নির্ণয় করা। বিক্রিয়কটির কথা বলছে, বিক্রিয়কটি কি? বিক্রিয়কটি হচ্ছে KClO3। তো শতকরা বের করো, এটা আসে কত? পটাশিয়ামে কত? 39 প্লাস ক্লোরিনে কত? 35.5 প্লাস অক্সিজেনের কত? 16 গুণ 3 ইকুয়ালস টু কত? 122.5, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, হ্যাঁ 122.5 এটা কি আসে? KClO3 আণবিক ভর। আচ্ছা তো এটা শতকরা সংযোগ বের করি, তো পটাশিয়ামের শতকরা সংযোগ আসে পটাশিয়াম কত? 39, একটাই আছে, ডিভাইড বাই 122.5 ইন্টু 100। 31.837%, ঠিক আছে। 31.837% আসছে, এটা কি শতকরা সংযুতি পটাশিয়ামের। ক্লোরিনটা বের করি, ক্লোরিনের শতকরা সংযুতি ইকুয়ালস টু 35.5 ডিভাইড বাই 122.5 ইন্টু 100। 28.98%, ঠিক আছে। এটা হচ্ছে ক্লোরিনের। অক্সিজেন আছে 3টা, তো অক্সিজেনের শতকরা সংযুতি সমান সমান অক্সিজেনের কত? 16 গুণ 3 122.5 ইন্টু 100 করি। 16 গুণ 3 ডিভাইড বাই 122.5 ইন্টু 100, 39.18%, ঠিক আছে। তখন তোমরা মিলাবা, মিলায়া এইসব ব্যাপারে সুবিধা কি, মিলানোর একটা চান্স আছে। তুমি যা যোগ করবা, 3টা যোগ 100 হয়, অথবা 99.9, 99.8 সামথিং হয়, মানে 100 কাছাকাছি, কম বেশি, অল্প একটু কম বেশি হয়, তার প্যারা নেই। বা 3টা যদি 100 হয় বা 100-র আশেপাশে হয়, তাহলে তোমার অ্যান্সার ঠিক আছে, বুঝছো। আমাদের এখানে 3টা যদি যোগ করি তাহলে আসে কত? 31.837 প্লাস 28.98 প্লাস 39.18, 99.99 আসতেছে, বুঝছো, মানে 100 প্রায় বলতে গেলে, ঠিক আছে। তো এটা তুমি করে ফেলবা, হ্যাঁ। তারপরেরটাতে আসি, ঘ নাম্বারটাতে আসি। আচ্ছা গ শেষ হচ্ছে, ঘতে আসি। প্রাপ্ত অবশেষ শতকরা পরিমাণ গাণিতিকভাবে নির্ণয় সম্ভব কি না? যুক্তি দাও। অবশ্যই সম্ভব, সম্ভব হবে না কেন? দেখো, প্রাপ্ত অবশেষকে 9 গ্রাম অবশেষ পাওয়া গেছে KCl-এর 9 গ্রাম অবশেষ পাওয়া গেছে, মানে 15 গ্রাম আমি পুরাইছি, অক্সিজেনগুলো কি উড়ে চলে গেছে গ্যাস হয়ে, আর কি অবশেষ 9 গ্রাম রয়েছে। তো আমার এখানে বের করি কত গ্রাম হওয়ার আগের মতো শতকরা মানে পরিমাণ কীভাবে বের করে, কত গ্রাম বের হওয়ার কথা আর কত গ্রাম বের হয়েছে, তার মধ্যে একটা রেশিও বের করবো আমরা। তো বের হওয়ার কথা কত গ্রাম? ঠিক আছে। তো এখানে আমার আছে কত, এখানে এটা আণবিক ভর কত ছিল বলছিলাম, আগের বারটাতে করছি কত? 122.5। তার মানে 2 ইন্টু 122.5 ইকুয়ালস টু আসে কত? 245 সম্ভবত, 2.5 ইন্টু 2, হ্যাঁ 245 গ্রাম। আর KCl আসে কত? 2 ইন্টু 39 প্লাস 35.5 ইকুয়ালস টু
149 গ্রাম। তাহলে আমার কি 245 গ্রাম থেকে তৈরি হওয়ার কথা কত? 149 গ্রাম। আমি একটা করি, 245 গ্রাম KClO3 থেকে তৈরি উৎপন্ন হয় 149 গ্রাম কি KCl। তাহলে সুতরাং আছে কত গ্রাম? আছে 15 গ্রাম বলা আছে। তাহলে আমরা বলবো যে 15 গ্রাম KClO3 থেকে তৈরি হয় 149 ডিভাইড বাই 245 ইন্টু 15 গ্রাম KCl ইকুয়ালস টু আসে কত? 9.12 গ্রাম KCl। তাহলে আমার কি বলছে বের হওয়ার কথা কতটুকু, উৎপন্ন হওয়ার কথা কতটুকু? 9.12 গ্রাম উৎপন্ন হওয়ার কথা। 9.12 গ্রাম উৎপন্ন হওয়ার কথা, বাট আমার উৎপন্ন হয়েছে কতটুকু? 9 গ্রাম। তো পার্সেন্টেজ বের করে ফেলো, ঠিক আছে না? শতকরা পরিমাণ, অবশ্যই শতকরা পরিমাণ। কত আসে? 98.6%, ঠিক আছে? আর এইসব ভ্যালুর অ্যান্সারগুলোতে আসলে 0.1 0.2 এগুলো একটু কম বেশি আসলে তেমন একটা ম্যাটার করে না, এগুলো একটু কম বেশি দু একজনের পার্থক্য আসছে। যেমন এখানে 9.12 ধরছি, এখানে কিন্তু অ্যান্সার 9.1224 সামথিং, 9.12 পর্যন্ত ধরছি। তো সেটা যদি কেউ যদি 9.1224 সামথিং ধরে, তার একটু এদিক সেদিক ভ্যালু আসতে পারে। তো দিন শেষে আসলে দেখা যায় যে সবগুলো ভ্যালুই আসলে সেম, স্যাররা সবগুলোই কারেক্ট দেয়, তো প্যারা নেই, ঠিক আছে? তো এটা হলো গিয়া এটাই অ্যান্সার। অবশ্যই শতকরা পরিমাণ বের করা কি সম্ভব হয়েছে, ঠিক আছে? একটু ঠিক আছে, আচ্ছা ইজি ম্যাথ ছিল। সেটা তোমার লাস্ট ম্যাথ। হাইড্রোজেন ক্লোরিন অক্সিজেন সমন্বয়ে গঠিত যৌগর পার্সেন্টেজ দেওয়া আছে। এই যে হাইড্রোজেনের পার্সেন্টেজ দেওয়া আছে, ক্লোরিনের পার্সেন্টেজ দেওয়া আছে, যৌগটি আণবিক ভর দেওয়া আছে, ঠিক আছে? তা বাকি টুকু কত? অক্সিজেন। তো অক্সিজেনের পার্সেন্টেজ কি 100 থেকে এই দুটো বিয়োগ করে দিলে অক্সিজেনের পার্সেন্টেজ বের হয়ে যাবে। আণবিক ভর দেওয়া আছে, তো উদ্দীপকের উল্লেখিত যৌগটি আণবিক সংকেত নির্ণয় করতে বলছে। এই আণবিক সংকেতটা বের করবো না, আমি করে দিব নাকি? তোমরা করবা। তোমাদের দুইটা আণবিক সংকেতে ম্যাথ করাইছি, একটা ফুল ডিটেল করাইছি, একটা একটু শর্টকাট দিয়ে করাইছি। এটা তোমরা নিজেরা করবে, এটা আমি করাবো না, ঠিক আছে? আমি তোমার শুধু ঘ নাম্বারটা করাবো। উদ্দীপকের 2 নং বিক্রিয়ার মাধ্যমে 20 গ্রাম ধাতব লবণ তৈরি করতে হলে আরও বিক্রিয়ক যোগ করা প্রয়োজন কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ভালো কথা। 2 নম্বর কি বলছে? 18 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট ও 15 গ্রাম লঘু HCl এর মধ্যে বিক্রিয়া ঘটিয়ে লবণ তৈরি করা। লবণ কী হবে তাহলে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে, বুঝে যেতেছে। তো বিক্রিয়ার মাধ্যমে তৈরি করতে হলে আরও বিক্রিয়ক যোগ করা প্রয়োজন হবে কি না? 20 গ্রাম লবণ তৈরি করতে আরও বিক্রিয়ক যোগ করার প্রয়োজন হবে কি না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি দেখি আগে ফার্স্টে আমরা বের করবো কি দুইটার মধ্যে কোনটি লিমিটিং বিক্রিয়ক। তোমাদের বারবার বলছি, দুইটা বিক্রিয়কের পরিমাণ যদি দেওয়া থাকে, তোমরা ফার্স্টে লিমিটিং বিক্রিয়ক বের করে নিবা। লিমিটিং বিক্রিয়ক বের করে তারপর হচ্ছে তোমরা বের করবা যে কতটুকু মানে কি লাগে না লাগে, বুঝছো? ম্যাথটা করবা, ম্যাথটা অলওয়েজ লিমিটিং বিক্রিয়কের পার্সপেক্টিভে করবা। তো ফার্স্টে আমি লিমিটিং বিক্রিয়ক বের করে নিব। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, নিজে করবা। ঘ নাম্বারটা আমি করে দিই যে ফার্স্ট লিমিটিং বিক্রিয়ক বের করবো, আমরা বের করি।
তোমার বিক্রিয়া। তো ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 24 যোগ 12 যোগ 16 গুণ 3, 84 গ্রাম। এটা হচ্ছে কত 36.5 গ্রাম হবে সব যোগ করলে। হ্যাঁ, তো লিমিটিং বিক্রিয়া বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যেটা 18 গ্রাম দেওয়া আছে 84 গ্রাম বিক্রিয়া করে 36.5 গ্রামের সাথে। আমরা করি এই সেলটাকে ধরি 30, একটু পাশ থেকে করি 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে, তোমরা সুন্দর মতো লিখবা 36.5 গ্রাম HCl বিক্রিয়া করার জন্য ম্যাগনেসিয়াম কার্বনেট প্রয়োজন হয় কত গ্রাম? 84 গ্রাম। তাহলে সুতরাং দিছে কত? 15 গ্রাম দেওয়া আছে। 15 গ্রাম HCl এর জন্য ম্যাগনেসিয়াম কার্বনেট প্রয়োজন হবে 84 ডিভাইডেড বাই 36.5 ইন্টু 15। ঠিক আছে, থার্টি 34.52 গ্রাম কি লাগবে? ম্যাগনেসিয়াম কার্বনেট। ঠিক আছে, তো ম্যাগনেসিয়াম কার্বনেট পরিমাণ পেয়ে গেলাম আমি 34.52 গ্রাম প্রয়োজন। দিচ্ছে কত? 18 গ্রাম। সেম আমাদের কি 15 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করতে 34.52 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রয়োজন, আর ম্যাগনেসিয়াম কার্বনেট বিক্রিয়া দিয়েছে আমার 18 গ্রাম। তার মানে কি ম্যাগনেসিয়াম কার্বনেট কি? ম্যাগনেসিয়াম কার্বনেট হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, ম্যাগনেসিয়াম কার্বনেট কি শেষ হয়ে যাবে, যেটা শেষ হয়ে যাবে কি বলে? লিমিটিং বিক্রিয়ক। লিমিট মানে কি? সীমা। তো লিমিটিং মানে কি? যেটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি, বুঝতে পারছো? যেটা একটা লিমিট থাকে, লিমিটেড। তো ঠিক আছে, তো আমরা কি ম্যাগনেসিয়াম কার্বনেট লিমিটিং করতে, আমরা এখানে পুরো ম্যাটটা কার হিসাবে করব? ম্যাগনেসিয়াম কার্বনেট হিসাবে করব। তো 20 গ্রাম ধাতব লবণ তৈরি করতে হলে আরও বিক্রিয়া যোগ করার প্রয়োজন হবে কি না? দেখো 20 গ্রাম ধাতব লবণ তৈরি করতে হলে, তো এখানে লবণ তৈরি হয় কত? অনেকের কি 20 যোগ 35.5 ইন্টু 2, 95 গ্রাম। রাশিটা হতো 95 গ্রাম। ঠিক আছে, 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করতে প্রয়োজন 18 গ্রাম। আচ্ছা, এটা তোমার লিমিটিং বিক্রিয়ার দরকার নেই ম্যাথে। এই ম্যাথে আসলে তোমার লবণের পরিমাণ দিয়ে দেওয়া তো 20 গ্রাম লবণ তৈরি করতে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কত গ্রাম প্রয়োজন বের করতে পারলা? 20 গ্রাম লবণ তৈরি করতে পারলাম, 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করতে কত গ্রাম HCl বের করতে পারলা, পরে ওখান থেকে কম বেশি করে ফেলতে পারো। তোমার লিমিটিং বিক্রিয়ার দরকার নেই এটাতে, লিমিটিং বিক্রিয়া করবা না, বুঝছো? লিমিটিং বিক্রিয়া বের করার প্রয়োজন নাই। তোমরা এটা আরও ইজিলি করতে পারবে, বুঝতে পারছো? ছোটোভাবে করতে পারবে, আর ছোটোভাবে করাই দিই। তো লিমিটিং বিক্রিয়া করার এটা দরকার নেই তোমার। এখানে তোমার বলছে কি 20 গ্রাম ধাতব লবণ তৈরি করতে, আমরা এখানে দেখতেছি কি 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা তো কি ধাতব লবণ, তাই না? ম্যাগনেসিয়াম ধাতু, তো ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা কি ধাতব লবণ। তো 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করতে আমার প্রয়োজন হইতেছে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট, 36.5 গ্রাম HCl। ঠিক আছে, তো আমার 20 গ্রাম তৈরি করতে কতটুকু প্রয়োজন হবে? ঐকিক নিয়মে করবা, ছোটোবেলায় ঐকিক নিয়মে করি আমরা। আসো 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করতে আমার প্রয়োজন হইতেছে 84 গ্রাম, 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট। তো সুতরাং দিচ্ছে কত? 20 গ্রাম লবণ তৈরি করবো আমরা, তাই না? 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করতে আমার প্রয়োজন হইতেছে 84 ইন্টু 20 ডিভাইড বাই 95। তোমরা যৌগিক নিয়মে 1 গ্রাম বের করে নিতে পারো। আমি একটু 1 লাইন গ্যাপ কম দিয়ে করলাম আর কি, কারণ এখানে তোমাদের বেশি সময় দেওয়া যাবে না। বেশি সময় এখানে নষ্ট করতে নিজেরা প্র্যাকটিস করলে আরও বেশি বেটার। এখান থেকে জাস্ট তোমরা শিখে নাও কীভাবে করা লাগবে। 84 গ্রাম কী লাগতেছে? ম্যাগনেসিয়াম কার্বনেট। তার মানে 20 গ্রাম লবণ তৈরি করতে তোমার 17.684 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রয়োজন। ম্যাগনেসিয়াম দেওয়া আছে কত? 18 গ্রাম দেওয়া আছে। ঠিক আছে, তার মানে কি ম্যাগনেসিয়াম কার্বনেট 18 গ্রাম দেওয়া আছে তোমার। তার মানে ম্যাগনেসিয়াম আর লাগবে? আরও বিক্রিয়ক কি ম্যাগনেসিয়ামে যোগ করা লাগবে?
ম্যাগনেসিয়াম কার্বনেট যোগ করা লাগবে না, এখন থেকে HCl যোগ করা লাগবে কি না, ঠিক আছে। তো আবার সেম আবার করব, 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করতে প্রয়োজন কত 36.5 গ্রাম HCl, ঠিক আছে। তাহলে সুতরাং কত বলছে 20 গ্রাম, 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য প্রয়োজন 36.5 ইন্টু 20 ডিভাইডেড বাই 95 গ্রাম করো। 7.684 গ্রাম HCl। এখন দেখো ভাইয়া যে 17.684 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট দেওয়া আছে, মানে প্রয়োজন আমার 20 গ্রাম লবণ তৈরি করতে, দেওয়া আছে কত 18 গ্রাম, দেওয়া আছে কত 18 গ্রাম, আর লাগবে না, আর যোগ করা প্রয়োজন না। 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করতে HCl কত প্রয়োজন 7.684 গ্রাম HCl প্রয়োজন। HCl দেওয়া আছে কত 15 গ্রাম HCl দেওয়া আছে, 15 গ্রাম HCl দেওয়া থাকলে আমার HCl অ্যাড করা লাগবে না, শেষ হয়ে গেছে আমার কাজ, বুঝছো। যা যা দেওয়া আছে সেগুলো দিয়ে হইতেছে, মানে সুতরাং আরও বিক্রিয় যোগ করা প্রয়োজন না, বুঝতে পারছো, এটাই তোমার অ্যান্সার, ঠিক আছে। শেষ, এই কয়টা করাই দিয়েছি তোমাদেরকে, বিগত কয়েক বছরের যত প্রশ্ন আছে অনেকগুলো প্রশ্ন সলভ করাইছি। দিন শেষে দেখা যাবে অনেকে বলে যে 5 বছর 10 বছরের প্রশ্ন সলভ করাই দিব, সব প্রশ্ন সলভ করাই দিব, দরকার কী ভাই এত প্রশ্ন সলভ করার। তুমি যদি দেখতেছো যে রিপিট আসতেছে প্রত্যেকবার, বিগত 2 বছর বা 3 বছরের প্রশ্ন সলভ করলেই মোটামুটি সেম টাইপের প্রশ্ন তোমার 2-3 বার সলভ করার প্রয়োজন নাই, তাই না। সেম টাইপের প্রশ্ন 2-3 বার সলভ করে তুমি কী করবা, তুমি এর থেকে ভালো যে একই টাইপের কয়েকটা প্রশ্ন সলভ করো, প্রত্যেক বোর্ডে দেখবা 2-3টা করে প্রশ্ন আসছে, তোমার এইভাবে করে সলভ করতে থাকবে, দেখবে যে বিগত বছর প্রশ্নগুলো যাও সেম প্রশ্নই ডাটা চেঞ্জ করে দিছে, তোমার এখানে 15 গ্রামে যায় 20 গ্রাম HCl দিয়ে দিছে, 18 গ্রামে যায় 19 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট দিয়ে দিছে, তো করে ফেলতে পারবা না তুমি, ইজিলি করতে পারবা। তোমার তো প্রসেসগুলো হচ্ছে তোমার মেইন, তোমার প্রসেসগুলো শিখে যাবা, পরীক্ষা হচ্ছে ওই প্রসেস অনুযায়ী ম্যাথগুলো করে দিয়ে আসবা, ঠিক আছে। তোমার মাথাটা লাগবে পরীক্ষায়, তোমার ক্যালকুলেটরটা লাগবে, হ্যাঁ, এই দুটা দিয়ে তোমার পরীক্ষায় সবগুলো অ্যান্সার করে আসতে পারবা, বুঝছো। তো দেখা যাচ্ছে এই চ্যাপ্টারে তেমন কিছুই প্রয়োজন নেই, তোমার যা পড়েছে যে টপিকগুলো পড়েছে এইসব টপিক থেকে তোমার আসবে, এর থেকে বাইরে আসবে না। তোমার এই চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার লিমিটিং বিক্রিয়ক, তারপর হচ্ছে আণবিক সংকেত নির্ণয়, তারপর হচ্ছে শতকরা সংযুতি নির্ণয়, আর হচ্ছে মৌলের কিছু ম্যাথগুলো, হ্যাঁ, এইসব ম্যাথগুলো তোমার বেশি ইম্পর্টেন্ট। তো এইসব ম্যাথগুলো করলে দেখা যেতেছে তোমার এই চ্যাপ্টার থেকে সব কমন পড়ে যেতেছে। তো দিন শেষে দেখা যাইতেছে এই চ্যাপ্টার আসলে অনেক ইজি, হুদাই অনেকে ভয় পায়, শুধু অনেক মানুষ ভয় পায়, ভাবে যে ম্যাথ করবো, এত কিছু মাথায় ঢুকে না, ম্যাথ পারি না। আসলে এই চ্যাপ্টার অনেক সহজ, বুঝছো। আর এই চ্যাপ্টারতে যদি ভালো মতো পড়ো, পরীক্ষায় যদি 2টা বা 1টা বা 2টা বা 3টা প্রশ্ন হয়, তুমি পুরো ফুল মার্কস তুমি কমন পাইতেছো, মানে ফুল মার্কস তোমার কনফার্ম। তুমি দেখো চ্যাপ্টার 4 বা চ্যাপ্টার 3 থেকে কোনো একটা কোশ্চেন অ্যান্সার করলা, তুমি গ বা ঘ নাম্বারে সুন্দর মতো ব্যাখ্যা লিখলা, তোমারটা হইছে, কিন্তু তাও দেখে তোমার 4-এ স্যার 1 মার্ক কমাই দিল, 3 দিয়ে দিল, স্যার ভালো মতো পড়ে নাই, স্যার খাতা কেটে চলে গেছে, 3 দিয়ে দিচ্ছে। বাট এই চ্যাপ্টারে স্যার কী করবে, অ্যান্সার মিলাবে, তোমার ম্যাথ যদি হয়ে থাকে তোমার অ্যান্সারও ঠিক থাকবে, তো তোমার মার্ক দিয়ে দেবে। আর যদি তোমার অ্যান্সার মাঝে মধ্যে ভুলও হয়, আমাদের প্রসেসের কারণে স্যার কিছু পার্শিয়াল মার্কও দিয়ে দিতে পারে, বুঝছো, প্রসেস যদি ঠিক থাকে। তো দিন শেষে এই চ্যাপ্টার নিয়ে এত টেনশন করবে না, এই চ্যাপ্টার তুমি কনফিডেন্টলি পরীক্ষা অ্যান্সার করতে পারবা, যদি তুমি আমার যে এই ক্লাসটা ঠিকমতো করে যাও, আজকে ক্লাস যদি ঠিকমতো করো, দেখা যাবে যে এই চ্যাপ্টার তুমি ইজিলি করে ফেলতে পারতেছো, তোমার কোনো প্যারা হইতেছে না। মানে দেখা যাচ্ছে সবগুলা প্রসেস আমি ঠিকমতো বুঝাই দিছি, বেসিক টেসিক কীভাবে করা লাগবে না করা লাগবে, কী টাইপের আসে সবগুলো টাইপই করাই দিছি। তো কোনটা কীভাবে করা লাগবে, কোনটা একটু করলে কোনভাবে করলে সুবিধা, অনেকগুলো দেখবো অনেক কমপ্লেক্সভাবে করাই দিতেছে, বাট অনেক সহজভাবে করাই দিতেছে, এভাবে করাই দিচ্ছি তোমাদের যতটুকু সহজভাবে করানো যায় সেভাবেই করাই দিছি, বুঝতে পারছো। তো এই ক্লাসটা করলে তোমার দেখা যাচ্ছে এই চ্যাপ্টারটা তোমার বোর্ডের জন্য কাভার হয়ে যেতেছে, হ্যাঁ, প্র্যাকটিসের জন্য। তোমার বই তো অবশ্যই পড়া লাগবে, বই অনেক MCQ আছে, অনেক কিছু আছে রিডিংয়ে, তো বই তো তোমার অবশ্যই পড়া লাগবে। তো যারা কি বই মোটামুটি পড়া হয়েছে, তাও একটু ভয়ে আসো অথবা অল্প দিনে SSCতে A+ তুলতে চাও, তারা হচ্ছে এই ক্লাসটা ঠিকমতো করবা, দেখবা যে তোমার সব কাভার হয়ে যেতেছে, বুঝতে পারছো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।